সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত পড়েছি, গত পরশু দিন। কারো কোনো কোশ্চেন আছে লাস্ট ক্লাস থেকে? কেউ কি পড়েছিলেন চ্যাপ্টার গুলা? কে কে পড়েছেন হ্যান্ড রেজ করেন তো। চ্যাপ্টারটা একবার হলেও, এই চ্যাপ্টার দুটো পড়েছিলাম। কেউ পড়েন নাই? তাহলে তো কোশ্চেন থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়েছিলাম মানে কিছুদিন আগে। ও আচ্ছা, ঠিক আছে। আমি পার্সোনালি পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার কি কোনো কনফিউশন আছে বা কোনো আগের আসলে যে? কি আসলে কি আমি মানে পড়েছি, কিন্তু এখন হয়তোবা ওইভাবে মনে নেই। আচ্ছা মানে আমার টার্গেট থাকে যে পুরো বইটা আমি একবার একটু রিডিং করব। ওই হিসাবে আমি পড়েছিলাম। আচ্ছা, মানে তো সেকেন্ড রিডিং রিডিং। হ্যাঁ, রিডিং করার থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো বোঝা, হ্যাঁ, রিয়েল হ্যাঁ, লাইফ লিঙ্ক করা। হ্যাঁ, হ্যাঁ। মানে রিয়েল লাইফ ইয়ার সাথে আপনার এই ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করা। এক্স্যাক্টলি, তাহলে কিন্তু মনে থাকবে। আপনি যখন পরীক্ষায় যখন আপনার কেস বেস কোশ্চেন আসবে, তখন কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, তখন হ্যাঁ, আপনার হ্যাঁ, ওই হ্যাঁ, পার্সপেক্টিভে লিখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, মানে এই সাবজেক্টের মূল জিনিসই হলো অ্যালাইন করতে জানা। এটাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আমি আপনাকে যতটুকু মানে করা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমরা তাহলে আজকে শুরু করবো হচ্ছে গিয়ে চ্যাপ্টার 7, যেটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্র্যাটেজিক অপশনস। হ্যাঁ, সো এই চ্যাপ্টারে আমরা পড়বো আমাদের যত স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির যত অ্যাভেলেবেল অপশনস আছে, কোন অপশন আমরা চুজ করব না করব বা কি কি অপশনস থাকতে পারে, ওগুলো ওই অপশন গুলোকে ইভালুয়েট করা, ইভালুয়েট করে ওই বিজনেসে কোন অপশন গুলো কোন টাইমে আমাদের কোন অপশন চুজ করলে ব্যবসার জন্য রাইট পারপাস সার্ভ করবে। সো এগুলো হচ্ছে কি আমাদের আজকের চ্যাপ্টারের টপিক। সো এই যে আহ, এই ফিগারটা হচ্ছে কি আমাদের প্রায় প্রায় আসে, মানে শুরু থেকেই হচ্ছে গিয়ে এই ফিগারটাই চলে আসতেছে। এটা জাস্ট স্ট্র্যাটেজির হচ্ছে গিয়ে একটা, লাইক আমরা যখন স্ট্র্যাটেজি প্ল্যানিং করি, প্ল্যানিং এর সময় যে আমাদের রেশনাল একটা চিন্তা ধারণা, ওই রেশনাল প্ল্যানিং মডেল বলে এটাকে। তো এখানে হচ্ছে গিয়ে আমার কিছু স্ট্র্যাটেজিক চয়েস থাকে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকে, এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে, ইন্টারনাল অ্যানালাইসিস থাকে। সো এটাও ফুল ওভারঅল আর কি একটা স্ট্র্যাটেজির একটা পিকচার। তো এইখানে এইখানে হচ্ছে কি আমরা কি করব, এখানে আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজিক অপশন নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা স্ট্র্যাটেজিক চয়েসে যাব, তারপর আমরা ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, সো স্ট্র্যাটেজিক চয়েসের মধ্যে হচ্ছে কি আমাদের বেসিক্যালি এটা আমাদের পরে আসবে যদিও, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, প্রোডাক্ট মার্কেট স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এই টপিকটা আমাদের কিছুক্ষণ পরে আসবে। সো এই টপিকটা যখন আসবে তখন আমরা এটা কভার করবো। ফার্স্টে আমরা শুরু করি সোয়াট অ্যানালাইসিস। আমি আশা করি সোয়াট অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে আপনাদের একটা সেকেন্ড। সো সোয়াট অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে আমরা কম বেশি সবাই জানি। সোয়াটে কি হয়, কেউ একজন বলেন তো। এস তে কি হয়, ডাব্লিউ তে কি হয়, ও তে কি হয়, টি তে কি হয়? Strength, weakness, opportunity, threat. গুড। সো স্ট্রেন্থ কোনটাকে বলি আমরা, উইকনেস একটু এক্সপ্লেইন করেন তো আপনাদের মধ্যে কেউ, স্ট্রেন্থ কোনটা, উইকনেস কোনটা?
অপরচুনিটি কোনটা, থ্রেট কোনটা, নিজেদের মতো করে এক্সপ্লেইন করেন যেটা বুঝে না। হ্যাঁ, স্ট্রেংথ হচ্ছে আমার যে শক্তিটা আছে, যেখানে আমার পাওয়ার আছে, যেটা আমি করতে পারবো, আমার সামর্থ্য আছে এটা। উইকনেস হচ্ছে যে আমার যেটা আমি পারি না, যেটা আমার হচ্ছে এই জিনিসটা আমার জানতে হবে। আর অপরচুনিটি হচ্ছে যে আমি একটার জন্য আরেকটা কি কোন জিনিসটা আমি করতেছি, মানে ফরগো করতেছি। হুম আর হুম থ্রেট হচ্ছে হলো আমার কি কি মানে সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি ফেস করব এবং এটাকে কিভাবে আমি অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসবো, এরকম। আচ্ছা, এটার মধ্যে সোয়াটের মধ্যে যে আপনি বললেন যে এই চারটার মধ্যে আহ কোনগুলোর উপর আমাদের কন্ট্রোল আছে, কোনগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই? আমার স্ট্রেংথের উপর আমার কন্ট্রোল আছে, আচ্ছা, স্ট্রেংথ এবং উইকনেস এর উপর আমার কন্ট্রোল আছে। কারণ এই দুইটা আমি আমার স্ট্রেংথ কি আমি জানি, উইকনেসও আমি জানি, যেটা আমি মানে এটা করতে পারবো। হ্যাঁ আর অপরচুনিটির উপর আমার কোনো কন্ট্রোল নেই, আর হ্যাঁ, থ্রেটের উপর আমার কোনো কন্ট্রোল নেই। কেন কন্ট্রোল নাই? কারণ হচ্ছে যে থ্রেট হইতে পারে, থ্রেটটাকে আমি আবার করতে পারি, কি জন্য বলে, থ্রেটটাকে আমি মিটিগেটও করতে পারি, একটা অ্যাকসেপ্টেবল লেভেলেও নিয়ে আসতে পারি, এটাতেও কন্ট্রোল আছে। না, ওটা একসেপ্টেবল নিয়ে আসতে পারি, বাট ওটাতে হচ্ছে কি আমরা একদম ভ্যানিশ করে দিতে পারি না, রাইট? না না, ওইটা ম্যানেজ করা সম্ভব না। এটার মেইন কারণ কি জানেন? অপরচুনিটি এন্ড থ্রেট, এইটার উপর আমাদের কন্ট্রোল নাই, কারণ এগুলো একটু একটু এক্সটার্নাল ফ্যাক্টরস। লাইক এটা আমাদের ডিরেক্টলি অর্গানাইজেশনের সাথে জড়িত না। লাইক অপরচুনিটি কি, মনে করেন গভর্নমেন্ট বললো চলে গিয়ে তুমি যদি লাইক ট্যানারির বিজনেস করো তাহলে তোমাকে হচ্ছে গিয়ে এত টাকা ট্যাক্স এক্সামশন বা ট্যাক্স হলিডে দেওয়া যাবে, বা ইপিজেড এ তোমাদের যদি ফ্যাক্টরি করো তোমরা তাহলে তোমাদের একটা ট্যাক্স এক্সামশন দেওয়া হবে। ঠিক আছে? সো এই গভর্নমেন্ট যে অফারটা দিছে, এটা কি আমাদের কারো হাত আছে? কারো কিন্তু কোনো হাত নাই এখানে, কিন্তু আমরা চাইলে এই জিনিসটাতে কোনো কন্ট্রোল নাই কিন্তু, বাট এটা আমার একটা অপরচুনিটি। ঠিক আছে? আর থ্রেট কি হইতে পারে? থ্রেট হইতে পারে হচ্ছে গিয়ে লাইক কোনো ন্যাচারাল ডিজাস্টার একটা থ্রেট হতে পারে। হ্যাঁ, এই যে ওয়ার চলতেছে, যে এই যে ইরানে যে ওয়ার চলতেছে, ইসরায়েল ইরান ওয়ার, এটার উপর কি আমাদের কোনো কন্ট্রোল আছে? কোনো কন্ট্রোল নাই, বাট আমরা তো সবাই সবার উপরে এই ইম্প্যাক্টটা পড়বে। আজকে আমরা টের পাবো না, বাট আমাদের 1 বছর 6 মাস গেলেই আমরা টের পাবো এটার ইম্প্যাক্ট কি পরিমাণে এই সকল ওয়ারের। তো অপরচুনিটি থ্রেট এগুলো হচ্ছে কি আমাদের অর্গানাইজেশনের বাইরের কোনো জিনিস, আর স্ট্রেংথ আর উইকনেসটা কি উইদিন দ্য অর্গানাইজেশন। লাইক আমি যেটা গত পরশুদিন যে এক্সাম্পল দিচ্ছিলাম আমি, টয়োটার। টয়োটা কি করে, ওদের প্রোডাকশন খুবই নাইস, মানে সাপ্লাই চেনটা খুবই নাইস, ওরা খুবই নাইসলি আর কি অনেক ভলিউমের কার অনেক কম টাইম অনেক এফিসিয়েন্টলি প্রডিউস করতে পারে। এটা ওদের কি বলেন তো, সোয়াটের মধ্যে কেউ একজন, এটা কি ওদের অপরচুনিটি, উইকনেস, থ্রেট নাকি স্ট্রেংথ? Strength. হ্যাঁ, আরেকবার বল। Strength. স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথ। তো এটা কিন্তু ওর ওর কন্ট্রোলের মধ্যে। এরপর Yes. উইকনেসটা কি? ওর উইকনেসটা হচ্ছে গিয়ে, টয়োটার উইকনেস বলেন একটা কেউ, কি হতে পারে উইকনেস? টয়োটার উইকনেস হতে পারে ধরেন হচ্ছে গিয়ে আপনার এই যে সেফটি, কিছু কিছু কয়েক কয়েক বছর আগে একটা রিপোর্ট আসছিল, ওখানে হচ্ছে গিয়ে একটা টয়োটার উপর একটা কেস হয়েছিল, লাইক ওদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, ওই প্রপার টাইমে ইটা খুলে নেই, ওদের যেই এয়ার ব্যাগটা খুলে নেই। তো এটা না খোলার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই যে এয়ার ব্যাগটা খুললো না, কি হইলো না, এটা কি, এটা কি ওর থ্রেট নাকি উইকনেস? উইকনেস। উইকনেস, এক্স্যাক্টলি। এটা কিন্তু ওর কন্ট্রোলের মধ্যে, ও চাইলেই কিন্তু ইমপ্রুভ করে জিনিসটারে বারবার ট্রায়াল দিয়ে ট্রায়াল এন্ড এর উপরে জিনিসটা ঠিক করতে পারে। আমরা যদি বলি তাহলে আমাদের কিছু আছে ইন্টারনাল রিস্ক, আর একটা হলো এক্সটার্নাল রিস্ক। এই যে যে আমার যে ইগুলো আছে, কি জন্য বলে, সোয়াটের ভিতরে এই যে যেগুলো আমি কন্ট্রোল করতে পারতেছি, এগুলো আমার হচ্ছে হলো ইন্টারনালি।
আমি এটা করতে পারবো। আসলে এটা রিস্ক বলা যাবে না ভাইয়া, রিস্ক না, রিস্ক না, মানে এটা হচ্ছে যে মানে অর্থাৎ এটারে কি বলে, অক্ষমতা, 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 সক্ষমতা আর অক্ষমতা। এক্স্যাক্টলি। সো এখানে কি বলছে, আমাদের সোয়াট অ্যানালাইসিস আমাদের কেন করতে হবে? আমরা যদি সোয়াট জানি, আমরা যদি আমাদের বিজনেসের ফুললি আমরা সোয়াট অ্যানালাইসিসটা করি, স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট জানি, এটাতে জানলে আমাদের সুবিধা কি? জানলে হচ্ছে কি আমাদের কি করতে পারি, আমরা উইকনেসটাকে মানে স্ট্রেংথে কনভার্ট করতে পারি চাইলে। আমরা ওই উইকনেসের উপরে কাজ করি, যেমন টয়োটাটা বললাম, ওরা ওদের এয়ার ব্যাগের এটা তাহলে পরবর্তীতে কোয়ালিটি এত ইমপ্রুভ করে ফেললো যে ওইটা এখন ওদের স্ট্রেংথ হয়ে গেল। হ্যাঁ, এখন ওদের কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের স্ট্রেংথে পরিণত হয়ে গেল, যেটা আগে ওদের উইকনেস ছিল। উইকনেসের উপর যদি আপনি বেশি কাজ করেন তাহলে ওইটা আপনার স্ট্রেংথে রূপান্তরিত হবে। হ্যাঁ, এরপর থ্রেডটা কি? থ্রেডটাকে হচ্ছে গিয়ে আমরা ট্রাই করতে পারি অপরচুনিটিতে কনভার্ট করার। হ্যাঁ, থ্রেডটাকে অপরচুনিটিতে কনভার্ট করার চেষ্টা করতে পারি। এখন এই লজিস্টিক্স কোম্পানিগুলা কোভিড এর টাইমে, হ্যাঁ, যখন পুরো বিজনেস গুলো সব বন্ধ টন্ধ হয়ে যাচ্ছে বা লকডাউন শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই পুরো কোভিডটা কি, এটা মানে অ্যাজ আ হোল এটা কি একটা থ্রেড। ওরা কিন্তু এই কোভিডটাকে ইউটিলাইজ করে ওরা বিভিন্নভাবে মাইন্ড করে এই থ্রেডটাকে কিন্তু ওরা ওরা ওদের একটা অপরচুনিটি হিসেবে দেখছে, যে যেহেতু সব লকডাউন দেওয়া, সব বন্ধ, আমাদের এখন এই লজিস্টিক্স এর এখানে পুশ দিতে হবে বা অনলাইন বিজনেসে এখানে পুশ দিতে হবে। সো ওরা কিন্তু এটার অপরচুনিটি দেখছে, দেখে কিন্তু ওরা সবাই ভালো ধরনের ব্যবসা করছে। তো থ্রেডটাকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এরপর কি করতে পারে, এই যে স্ট্রেংথ, আমার স্ট্রেংথটা অপরচুনিটির সাথে স্ট্রেংথটা আমরা ম্যাচ করতে পারি। যেটা কি বললাম, সাপোজ আমার আমার এই যে ধরেন হচ্ছে কি, এই যে টয়োটার কথা যে বলতেছি, আর বাংলাদেশে মনে করেন চিটাগাং ইপিজেড, ইপিজেডে হচ্ছে গিয়ে 20 বছর ট্যাক্স এক্সাম্পশন দিচ্ছে সে। তো এখন টয়োটা যদি ওর ফ্যাক্টরিটা নিয়ে যদি বাংলাদেশের এখানে যদি করে, তাহলে এখানে যদি প্রোডাকশন করে, এখানে তো হিউজ ট্যাক্স সেভিং হবে। হ্যাঁ, এই ইপিজেডে চলে আসে, তাহলে এটা কি হলো, ওর একটা স্ট্রেংথ, ওর যে ফ্যাক্টরিতে ওর যেই প্রোডাকশন, ওর যেই কেপাবিলিটিস, এটা তো ওর একটা স্ট্রেংথ। এটা কি করলো, অপরচুনিটির সাথে ম্যাচ করলো, একটা অপরচুনিটি পাইলো, ওই অপরচুনিটিতে গিয়ে ও এটা ইমপ্লিমেন্ট করলো। তো এটা হচ্ছে কি স্ট্রেংথ আর অপরচুনিটির ম্যাচিং। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ওভারঅল সোয়াট। তো সোয়াট নিয়ে হচ্ছে গিয়ে স্ট্রেংথে কি কি থাকতে পারে, উইকনেসে কি কি থাকতে পারে, অপরচুনিটি কি কি থাকতে পারে, থ্রেডে কি কি থাকতে পারে, এগুলা আসলে আমার মুখস্থ করার কিছু নাই। এগুলো আমাদের যেহেতু কেস বেস কোশ্চেন, আমাদের দেখে বুঝতে হবে কোনটা উইকনেস, কোনটা থ্রেট, কোনটা অপরচুনিটি, আর কোনটা স্ট্রেংথ। তো এখানে আবার কি আরেকটা বলছে হচ্ছে টোজ ম্যাট্রিক্স, মানে এটা জাস্ট সোয়াটটাকে লাইক ব্যাকওয়ার্ড মানে উল্টা করে দিছে, টোজ, সোয়াট থেকে টোজ। তো এই টোজ ম্যাট্রিক্সটা নিয়ে আমাদের অত বেশি কোশ্চেন টোশ্চেন আসে না, বা এটা অত পপুলার কোনো ম্যাট্রিক্স না। জাস্ট টোজ ম্যাট্রিক্সে হচ্ছে কি এই যে উইকনেস, এই যে স্ট্রেংথ, উইকনেস, থ্রেট, অপরচুনিটি, গিয়ে এখান থেকে যাবে টোজ, থ্রেট, অপরচুনিটি, স্ট্রেংথ, উইকনেস। তো উইকনেস আর থ্রেট যদি হয় দুইটা, তাহলে এই যে উইকনেসের ডাব্লিউ, থ্রেটের টি, টি স্ট্র্যাটেজি। WT strategies are defensive, aiming to avoid threats and impact of weakness. হ্যাঁ, সো এখানে কি আমার যদি উইকনেস থাকে এবং থ্রেট থাকে, তাহলে আমি WT স্ট্র্যাটেজিস যাব, কারণ দুইটাই আমার নেগেটিভ। সো এখানে কি খুবই ডিফেন্সিভ খেলতে হবে, এখানে কোনো অ্যাগ্রেসিভ কিছু হওয়া যাবে না। তারপর কি উইকনেস আছে, আবার কি অপরচুনিটি আছে। আমার উইকনেস আছে বাট অপরচুনিটি আছে, তাহলে WO strategies address weaknesses so as to be able to exploit opportunity. হ্যাঁ,
সো এই সিচুয়েশনে আমরা যারা আছি ডাব্লিউও স্ট্র্যাটেজিসে, সো এখানে কি, এখানে আমাদের সামনে অনেক হিউজ অপরচুনিটি আছে, তখন আমাদের কি করতে হবে, উইকনেস গুলাকে টেম ডাউন, লাইক উইকনেস গুলাকে আমি যদি আর একটু ওয়ার্ক অন করতে পারি, তাহলে আমি অপরচুনিটি গুলো ভালোভাবে গ্র্যাব করতে পারবো। এসটি স্ট্র্যাটেজিস কি, স্ট্রেংথ আর থ্রেট, মানে আমার স্ট্রেংথ আছে বাট ওখানে থ্রেটও আছে। ST strategies employ strength to counter or avoid threat. হ্যাঁ, সো আমার আমার যেহেতু একটা স্ট্রেংথ আছে, লাইক আমার আহ, আহ, ব্যবসার যেই লাইক আমার কস্ট, আমি লো কস্টে প্রাইস দিই, এটা আমার একটা স্ট্রেংথ। হ্যাঁ, লো কস্টে প্রাইস দিই। আর থ্রেট কি, থ্রেট হচ্ছে গিয়ে আসলো হচ্ছে গিয়ে প্রাইস হাইক, ইনফ্লেশন একটা আমাদের থ্রেট, যেটা আমাদের কোনো কন্ট্রোল নাই। সো ইনফ্লেশন থ্রেটটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি এই স্ট্রেংথ দিয়ে। আমি লো প্রাইসে আমি করতে পারি, প্রোডাক্ট দিতে পারি। সো আমার এই স্ট্রেংথ দিয়ে আমি থ্রেটটাকে কাউন্টার করতে পারি। তারপর কি, স্ট্রেংথ আর অপরচুনিটি, এসও। এটা কি, এটা হচ্ছে কি, এটা পুরোটাই হচ্ছে কি আমি আমার স্ট্রেংথ দিয়ে আমি অপরচুনিটি কেড়ে নিব। হ্যাঁ, স্ট্রেংথ দিয়ে অপরচুনিটি কেড়ে নিব, এই টাইপের এসও স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টোজ ম্যাট্রিক্স। এরপর একটা গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ কি, গ্যাপ হচ্ছে গিয়ে আমাদের যে এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশনের সাথে আমার রিয়েলিটি, বা আমার একটা কোম্পানি যে অবজেক্টিভ, মানে আমি একটা কোম্পানিতে চিন্তা করছি আমি আই উইল বি দা কি প্লেয়ার ইন দা ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটা আমার ছিল অবজেক্টিভ। হ্যাঁ, কিন্তু আমি ফোরকাস্ট করে, আমি প্ল্যান করে আমি দেখলাম হচ্ছে গিয়ে আমার আমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার অবজেক্টিভ, আমি কি প্লেয়ার হইতে হলে আমার মার্কেটে 80% শেয়ার হোল্ড করতে হবে। সো আমি আমার ফোরকাস্ট, প্ল্যান সেলস সব কিছু করে দেখলাম আমার আসলে আসতেছে 50% মার্কেট শেয়ার। সো এই 30% যে রইলো আমার অবজেক্টিভ আর ফোরকাস্টের মধ্যে, সো এইটাই হচ্ছে গিয়ে আমাদের গ্যাপ। হ্যাঁ, সো এই গ্যাপ অ্যানালাইসিসটা করতে হবে, আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। সো এগুলো আমাদের অ্যানালাইসিস করে এই গ্যাপটার উপরে আমাদের কাজ করতে হবে মোস্টলি। একটা মিনিট। সো আমাদের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে গিয়ে আমরা ফিল আপ করবো কিভাবে, যে আমাদের যে স্ট্র্যাটেজিক, আমার যে অবজেক্টিভ এবং ফোরকাস্টের মধ্যে যে গ্যাপটা, এটা ফিল আপ করার জন্য এখানে 3 ধরনের স্ট্র্যাটেজির কথা বলা আছে। একটা এফিসিয়েন্সি স্ট্র্যাটেজি, একটা এক্সপ্যানশন স্ট্র্যাটেজি, আর একটা ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো আমি মনে করেন
আপনার একটা কোম্পানি আছে, হ্যাঁ, কোম্পানিটা চলে গিয়ে ধরেন কি বিক্রি, ফার্নিচার বিক্রি করেন। এখন আপনি কোম্পানির মালিক, আপনার এক্সপেকটেশন হচ্ছিল গিয়ে এই মাসে 1 লাখ টাকার সেল হইতে হবে, ঠিক আছে। কিন্তু আপনার যে ব্রাঞ্চে যে ম্যানেজার বা ফ্যাক্টরি যে ম্যানেজার, সেই ম্যানেজার দেখলো কি আসলে 1 লাখ টাকা না, আমার তো সেল হচ্ছে চলে গিয়ে 70,000 টাকা। তো এই 30,000 টাকার একটা এক্সপেকটেশন গ্যাপ আছে। সো এই 30,000 টাকার গ্যাপটা ম্যানেজার কিভাবে ফিল আপ করতে পারে? তখন ওই 3টে স্ট্র্যাটেজি দিয়ে এই গ্যাপটা ফিল আপ করতে পারবে ম্যানেজার বা মালিক। সো ফার্স্ট কি এফিসিয়েন্সি স্ট্র্যাটেজি। এফিসিয়েন্সি স্ট্র্যাটেজি কি? রিডিউস দ্য কস্ট অফ প্রেজেন্ট প্রোডাক্টস। লাইক আমার যে কস্টিংটা তো আমার হাতে, তাই না? আমি কস্টিংটা লাইক আমি যদি ফার্নিচার বানাই, আমি কাঠটা যদি সোর্সিং করতাম যে জায়গা থেকে, সো আমি যদি আমার অন্য জায়গা থেকে সোর্স করি বা আমার সোর্সিং চেঞ্জ করি, তাহলে আমাদের কিছু কস্ট সেভিং হতে পারে। প্লাস হচ্ছে গিয়ে আমরা আমাদের কিছু এমপ্লয়ি রিস্ট্রাকচারিং করতে পারি। সো নিজেদের আর কি ভিতরে যতটুকু রিসোর্স আছে, সো ওই ওই গুলার কস্ট বা প্রাইস রিডিউস করে আমরা এফিসিয়েন্সি গেইন করতে পারি। এরপরটা কি এক্সপেনশন। এখন আমার হচ্ছে ফার্নিচারের পাশাপাশি আমরা হচ্ছে একটা আফটার সেলস বা আমরা হচ্ছে গিয়ে লাইক কাস্টম কোনো ফার্নিচারের অর্ডার নিতে পারি, আইকিয়া যেটা করে। সো এভাবে করে বিজনেস এক্সপেনশন মানে নতুন একটা প্রোডাক্ট লাইন বা নতুন একটা সার্ভিস আমরা অ্যাড করে আমরা ওই 30,000 টাকার গ্যাপটা পূরণ করতে পারি। আর ডাইভার্সিফিকেশন কি? আপনি মনে করেন হচ্ছে গিয়ে এই ফার্নিচারের বিজনেস থেকে আপনি হচ্ছে গিয়ে এখন করবেন গাড়ির ব্যবসা, মানে অন্য একদম ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট বা ইলেকট্রনিক্স এর ব্যবসা করবেন। সো এই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমরা এক্সপেকটেশনের যে গ্যাপটা বা যে আমাদের স্ট্র্যাটেজিক গ্যাপটা, এটা ফিল আপ করতে পারি এই 3টা ওয়েতে। এই যে এর পরে যেটা, এই যে জেনারিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, হ্যাঁ, এই যে এই জিনিসটা পোর্টাস জেনারিক স্ট্র্যাটেজিস, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিছু কম্পিটিটিভ চয়েসের কথা বলা আছে। লাইক একটা আপনি যখন বিজনেস করবেন তখন হচ্ছে গিয়ে এই 3 ধরনের সিচুয়েশন হয় অনেক সময়। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে কস্ট লিডারশিপ, একটা হচ্ছে স্টাক ইন দ্য মিডল, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। যেমন আপনি আপনি ধরেন হচ্ছে গিয়ে একটা লাইক বার্গার শপ, লাইক কেএফসির কথা চিন্তা করেন। কেএফসি কি করে? চিকেন ফ্রাই বিক্রি করে, হ্যাঁ, কম টাকায় বিক্রি করে। বা ম্যাকডোনাল্ডস, আপনারা যদি বিদেশে যেয়ে থাকেন কেউ, তো বিদেশে দেখবেন হচ্ছে অন্যান্য খাবারের তুলনায় ম্যাকডোনাল্ডস এর প্রাইসিংটা একটু চিপ হয়, হ্যাঁ, বার্গার টার্গার বিক্রি করে। সো ওরা কি? ওরা কস্ট লিডার। সো ওরা হচ্ছে কি, ওদের মানে প্রফিট মার্জিনটা কম থাকে, বাট ওরা অনেক ভলিউমে সেল করে, হ্যাঁ, অনেক ভলিউমে সেল করে এবং লো কস্টেই করতে পারে। সো ওদের প্রফিটটা হাই হয়। ডিফারেন্সিয়েটর কারা? ডিফারেন্সিয়েটর হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টের ইউনিকনেস। আমার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ইউনিক, হ্যাঁ, আমার প্রোডাক্টটা ইউনিক, এটা হচ্ছে গিয়ে আমার সেল করতে হবে। লাইক আমি যদি এক্সাম্পল দেই ডিফারেন্সিয়েটরের, তাহলে মনে করেন ওটা তো কেএফসি ছিল বা ম্যাকডোনাল্ডস ছিল। আপনি যদি একটা মনে করেন এখন প্রিমিয়াম একটা স্টেক হাউসে যান, স্টেক খাইতে যান, ওগুলা তো হচ্ছে প্রিমিয়াম ফিল দেয়। তো ওগুলা কিন্তু ডিফারেন্সিয়েটর, ওগুলা একটা কোজি লুক দিবে আপনাকে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিবে। তো ডিফারেন্সিয়েটর গুলোতেও প্রফিট আমাদের ভালোই থাকে, কারণ ওখানে হচ্ছে আমরা অনেক বেশি চার্জ করতে পারি। আরেকটা কি? স্টাক ইন দা মিডল, যেটা সবচেয়ে বাজে। মনে করেন আমি একটা দোকান খুললাম, ওখানে আমি স্টেকও দিতে চাইতেছি, আমি বার্গারও দিতে চাইতেছি, আমি ফুচকাও দিতে চাইতেছি, আমি চাইনিজও দিতে চাইতেছি। এগুলো হচ্ছে স্টাক ইন দা মিডল। এই টাইপের রেস্টুরেন্ট দেখবেন বাংলাদেশে অনেক আছে।
যে এক জায়গায় যাবেন সব আছে, ইটালিয়ান কুজিন, ইন্ডিয়ান কুজিন, চাইনিজ কুজিন, থাই, বাঙালি, হাবি জাবি সবকিছু আছে। ওগুলো হচ্ছে স্টাক ইন দা মিডল, এগুলা কোনো দিকেই সুবিধা করতে পারে না, ওগুলাতে লো প্রফিট। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি আমাদের যখন কোনো বিজনেস করব বা আমরা কোনো আহ, ব্যবসার জন্য কাজ করব, তখন হচ্ছে গিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কস্ট লিডার, ডিফারেন্সিয়েটর নাকি স্টাক ইন দা মিডল। বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন সোফার? আবার একটু বলেন তো। কোনটা? এই তো ডিফারেন্সিয়েটর না, স্টাক ইন দ্য মিডল। ডিফারেন্সিয়েটর বুঝছি, যেমন আমাদের প্রিমিয়াম সুইট আছে, হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। হ্যাঁ, আর কস্ট লিডার কি? মনে করেন এই যে প্রাণের যে নতুন এই আছে না মিঠাই, হ্যাঁ, মিঠাই হচ্ছে কস্ট লিডার, তার হচ্ছে ডিফারেন্সিয়েটর হচ্ছে গিয়ে প্রিমিয়াম সুইটস। আর স্টাক ইন দা মিডল হচ্ছে গিয়ে যেটা মাঝখানে পড়ে রয়েছে। মনে করেন আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে কস্ট লিডার হচ্ছে গিয়ে আপনার ম্যাকডোনাল্ডস, ডিফারেন্সিয়েটর হচ্ছে গিয়ে স্টেক হাউস একটা। স্টাক ইন দা মিডল কি? যেই মনে করেন কিছু কিছু রেস্টুরেন্ট দেখবেন বাংলাদেশে, যে আপনি এক জায়গায় গেলে সব ধরনের খাবার পান, মানে স্টেকও পাবেন, বার্গারও পাবেন, চাইনিজও পাবেন, ভর্তা ভাতও পাবেন, আবার ইটালিয়ানও পাবেন, নাচোসও পাবেন। তো এগুলো হচ্ছে স্টাক ইন দা মিডল। নীরব হোটেল। নীরব হোটেল তো ভাতের হোটেল, ওরা তো কস্ট লিডারের মধ্যে পড়বে। ওরা ওরা তো আর সব পাঁচ মিশালি করে না। নীরব হোটেলে কি আপনার চাইনিজ পাওয়া যায়? আমার জানা নাই, পাওয়া যাইতে পারে, অসম্ভব কিছু না। না, নীরব হোটেলে আমি যতটুকু জানি ওরা ওদের মনে হয় জাস্ট ভাত বা বাংলা আইটেম। তো যেগুলো যেগুলো হচ্ছে কি আপনার দুই তিনটা, মানে কোনো দিকেই আপনি এক্সপার্ট না, আপনি কষ্ট কমাইতে পারতেছেন না, আপনি প্রিমিয়াম ফিলও দিতে পারতেছেন না, আপনি ইন বিটুইন মাঝখানে আছেন। হ্যাঁ, সো ওই সব ওগুলাকে বলা হচ্ছে কি স্টাক ইন দা মিডল। এগুলাতে হচ্ছে কি আমার আপনার প্রফিটটা সবচেয়ে লো হয়, কস্ট গুলো অনেক বেশি হয়। বুঝছেন? জি, ঠিক আছে, গো হেড। ভাই তাহলে এখানে জাস্ট একটা জিনিস একটু ক্লিয়ার হওয়ার জন্য, জি যেটা হচ্ছে যে তাহলে কস্ট লিডার এবং ডিফারেন্সিয়েটর এই দুইটার স্পেশালিটি হলো যে ওরা একটা ইউনিক প্রোডাক্ট দিচ্ছে, এবং মেইন হচ্ছে যে কস্ট লিডার হচ্ছে কম কস্টের দিতে পারতেছে এবং ডিফারেন্সিয়েটর হাই কস্টে দিতে পারতেছে, বাট ইউনিক বলে ওরা হাই প্রফিট করতেছে। হ্যাঁ, মানে যদি আমার মানে মানে আমি যেটা বুঝলাম। হ্যাঁ, লাইক ইউনিক হতে হবে নেসেসারি কিছু না। লাইক আমার কস্ট লিডাররা যারা, এটা হচ্ছে গিয়ে লাইক আমি, আচ্ছা ইউনিক বলতে হচ্ছে গিয়ে যদি আপনি বলেন কোনো ক্রিয়েটিভ কোনো কিছু, ওইটা না, ওই ইউনিক না। লাইক কস্ট লিডার হচ্ছে গিয়ে যে কিনা একদম, আমি যদি গাড়ির কথা চিন্তা করি, টয়োটা করে কি, ওরা কস্ট লিডার, ওরা কম টাকায় গাড়ি দেয়। হ্যাঁ, আবার গাড়ি কিন্তু আবার রোলস রয়েসও দেয়। ওরা আবার ডিফারেন্সিয়েটর, ওরা হচ্ছে গিয়ে আবার কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করতেছে, করার কারণে ওরা হেভি প্রাইসও অনেক হেভি রাখতেছে, প্রফিটও অনেক ভালো করতেছে। জি জি ঠিক আছে, বুঝে গেছে? এটা মানে লাইক কস্ট লিডারটা হচ্ছে ওরা হচ্ছে গিয়ে কস্টটাকে হচ্ছে গিয়ে বেশি ফোকাস করে। লাইক ওরাও অনেক কমে প্রডিউস করবে এবং ওরা মার্কেটে দিবে অনেক কম টাকায়। আর ডিফারেন্সিয়েটর কি, ওদের হচ্ছে কম টাকারই না, ওরা হচ্ছে ওদের ব্র্যান্ডের উপর বেশি ফোকাস করে, বা প্রোডাক্টটা একটু কিভাবে আরেকটু ইউনিক করা যায়, লাইক অন্যান্যদের থেকে একটু আলাদা করা যায়, বা একটা ডিফারেন্সিয়েটর মানে যেই ফ্যাক্টরটার কারণে মানুষজন বলবে এই প্রোডাক্টটা থেকে আলাদা। লাইক সকল অ্যান্ড্রয়েড থেকে অ্যাপলটা কি করছে, অ্যাপল নিজেকে একটু আলাদা করছে। ওরা আইওএস ইউজ করে, ওরাও কিন্তু অ্যান্ড্রয়েডে থাকতে পারতো, লাইফ অনেক ইজি হয়ে যেত। ওরা ওখান থেকে শিফট করে ওরা হচ্ছে গিয়ে আইওএস এ গেছে। এখন আইওএস এ যাওয়ার কারণে কি হয়েছে, এটা ওরা একটা ডিফারেন্সিয়েটর না, ডিফারেন্সিয়েট করছে নিজেকে মার্কেট থেকে, কম্পিটিশন থেকে নিজেকে ডিফারেন্সিয়েট করছে। সেজন্য আমরা ওরে হাই প্রাইস, হাই হাই পেমেন্ট করতেছি। জি। তো যেটা আমি বুঝলাম, কস্ট লিডার হচ্ছে যে হচ্ছে মানে একদম লোয়েস্ট কস্টে ওরা করে দিতে পারতেছে,
কাজটা। হুম ডিফারেন্সিয়েটর হচ্ছে মানে একটা ইউনিক কোনো কিছু দিতে পারছে যেটা কস্ট একটু হাই বাট ভ্যালুও হাই। এক্স্যাক্টলি আর স্টাক ইন দ্য মিডল হচ্ছে যে মানে কি এদিকেও না ওইদিকেও না, মাঝখানে পড়ে এদিকেও আছে। না ওদিকেও না, এক্স্যাক্টলি। ওকে ওকে, এখন পুরোপুরি ক্লিয়ার। জি। ও সো আমার এই যে পোর্টার জেনারিক স্ট্র্যাটেজি হচ্ছিল কি এটার সাথে কিছু আমার রিলেটেড এই কনসেপ্টটার সাথে। সো পোর্টার জেনারিক স্ট্র্যাটেজি এগুলো কিন্তু আপনাদের লেখার সময় কিন্তু অনেক হেল্প করবে এই স্ট্র্যাটেজি গুলো। হ্যাঁ, সো এইখানে হচ্ছিল কি আমরা দেখবো ডিফারেন্সিয়েশন আর কস্ট। এই যে এখানে যে দেখলাম না একটা কস্ট লিডার আর একটা ডিফারেন্সিয়েটর। সো এই দুটোর উপর বেস করে আমাদের কিছু স্ট্র্যাটেজির ডিভিশন করা আছে। হ্যাঁ, সো এগুলো আমরা একটা একটা করে দেখবো। সো আমার হচ্ছে ফার্স্টে কম্পিটিশনের স্কোপ। হ্যাঁ, কম্পিটিশনের স্কোপ ব্রড মানে অনেক বেশি, মানে ভাস্ট লেভেলের কম্পিটিশন। হ্যাঁ, আর আমি হচ্ছে গিয়ে লো কস্ট স্ট্র্যাটেজিতে আছি, সেটা হচ্ছে কস্ট লিডারশিপ। মনে করেন একটা মার্কেটে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, আমি আবার গাড়ির মার্কেটে চলে যাই। লাইক আপনার হচ্ছে গিয়ে টয়োটা চিন্তা করেন, ওরা কি করে, গাড়ির মার্কেটটা কি ফার্স্টে দেখতে হবে, কম্পিটিটিভ স্কোপ। গাড়ির মার্কেটের কম্পিটিশন কি বেশি নাকি কম বলেন তো, ব্রড নাকি ন্যারো? ন্যারো। গাড়ির কম্পিটিশন ন্যারো। গাড়িতে তো কত কত ব্র্যান্ড আছে, মানে 150-200 উপর ব্র্যান্ডই আছে। তাহলে ব্রড, কিন্তু আপনি যদি কসমেটিক্স সোপের কথা চিন্তা করি সেক্ষেত্রে এটা অনেক ব্রড, চিন্তা করে এটা মিডল ন্যারো বলা যায় সেই ক্ষেত্রে। আচ্ছা, সো জাপানিজ মার্কেটে ওদের কিন্তু গাড়ির মার্কেট হচ্ছে গিয়ে ব্রড, কারণ বাংলাদেশে ন্যারো হইতে পারে কারণ বাংলাদেশে কিন্তু অত অপশন নাই। জাপানে তো হচ্ছে গিয়ে আপনার সব জি ধরনের জি। গাড়ি আছে, লাইক ল্যাম্বরগিনি থেকে শুরু করে যা যা আছে, আমেরিকান গাড়ি, জার্মান গাড়ি, ইটালিয়ান গাড়ি সবই আছে। হ্যাঁ, কোরিয়ান গাড়ি, কোরিয়ায় তো অনেক গাড়ির কোম্পানি, জাপানিজ নিজেদেরও গাড়ির অনেক কোম্পানি। সো জাপানের মার্কেটের কথা যদি চিন্তা করি, ওদের কম্পিটিটিভ স্কোপ হচ্ছে ব্রড। এবং টয়োটা কি করতেছে, টয়োটাও দেখতেছে যেহেতু কম্পিটিটিভ স্কোপ ব্রড, ও এখানে ওর দুইটা স্ট্র্যাটেজি নিতে পারে, একটা লো কস্টে যেতে পারে, একটা ডিফারেন্সিয়েশনে যেতে পারে। সো ওরা গেছে কিন্তু লো কস্টে। তো লো কস্টে যাওয়ার কারণে কি হয়েছে, কস্ট লিডারশিপ অ্যাচিভ করছে ওরা। তো কম্পিটিশন যদি ব্রড হয় এবং আমি যদি লো কস্টে দিই, তাহলে হচ্ছে কি আমি কস্ট লিডারশিপ, লাইক পুরা মার্কেটে হোল কম্পিটিশনে আমি হচ্ছে গিয়ে কস্ট লিডার, মানে আমার মার্কেটে আমার আমার চেয়ে কম প্রাইস আর কেউ দিতে পারবে না। কস্ট লিডারশিপ এটা অ্যাচিভ করা হচ্ছে গিয়ে হিউজ হিউজ। লাইক মোবাইল ব্র্যান্ড গুলো কি করে, লাইক শাওমি, টাওমি, টেকনো, এগুলো কি করতেছে অ্যান্ড্রয়েড মার্কেটে, এরা কিন্তু কম্পিটিশন হিউজ। ওরা লো কস্টে ছেড়ে ওরা কস্ট লিডারশিপ অ্যাচিভ করতেছে। ওরা কিন্তু ডিফারেন্সিয়েশনে পারবে না অ্যাপেলের সাথে, ওরা জানে আগে থেকেও। তো ওদের ওদের অপশন কি, ওরা লো কস্টে গিয়ে ওরাই করবে। এবং এইচটিসি এরা মার্কেট থেকে উঠে গেছে কেন, মোটরোলা মার্কেট থেকে উঠে যাচ্ছে কেন, এরা না পারছে লো কস্টে দিতে, না পারছে ডিফারেন্সিয়েট করতে, কোনোটাই পারে নাই। কোনোটাই না পারার কারণে কি হয়েছে, এরা মার্কেট আউট হয়ে গেছে। হ্যাঁ, সো লো কস্ট কম্পিটিশন বড় হলে কস্ট লিডারশিপ অ্যাচিভ করা যায়। লাইক মার্কেটে আমি সবচেয়ে কম টাকা দিয়ে প্রোডাক্ট দিব, কম দামে প্রোডাক্ট দিব, এবং এই প্রোডাক্ট কম দামে দেওয়ার কারণে আমি মার্কেটে সার্ভাইভ করব। এরপর মনে করেন কম্পিটিটিভ স্কোপ অনেক ব্রড, আমার অনেক বিশাল স্কোপ আছে, কিন্তু আমি এর মধ্যেও আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ওরা ডিফারেন্সিয়েশন অ্যাচিভ করবে। লাইক এটা হচ্ছে মোবাইল মার্কেটে যেটা করছে অ্যাপল, এই কাজটা করছে। কম্পিটিটিভ স্কোপ মানে অনেক কম্পিটিশন আছে অলরেডি, অনেক এক্সিস্টিং মোবাইল ব্র্যান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এগুলোর কম্পিট করার জন্য ও করছে কি, ডিফারেন্সিয়েশন করছে। লাইক ও তার উপরেও আরো ডিফারেন্সিয়েট করছে নিজেকে, ডিফারেন্সিয়েট করার কারণে সে এটা অ্যাচিভ করতে পারছে। সো ওদেরটা কি, ওরা কস্ট লিডার না,
এখানে যারা আছে ওরা কস্ট লিডার না, ওদের প্রোডাক্টটাই ডিফারেন্ট, মানে ডিফারেন্সিয়েট করছে নিজেকে ভালো মতো। এরপর গাড়ির কোম্পানি এতগুলো, গাড়ির কোম্পানিগুলোর মধ্যে কি করছে, লাইক টেসলা নিজেকে লাইক ডিফারেন্সিয়েট করছে, ও একটু ইলেকট্রনিক ভেহিকেল বা একটু নতুন ইসে চলে গেছে, লাইক গতানুগতিক থেকে সরে আসছে। তো ওরা কি ডিফারেন্সিয়েট অ্যাচিভ করছে, ডিফারেন্সিয়েশন। তারপর আর কি হইতে পারে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অ্যাচিভ করছে লাইক ঘড়ির মার্কেট, দুনিয়ার ঘড়ি আছে, লোকাল মোকাল কত কত ধরনের ঘড়ি আছে। রোলেক্স কি করছে, রোলেক্স হচ্ছে ডিফারেন্সিয়েশন, লাইক ও একটু ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, ও একটু প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করছে, এগুলো করে করে ওরা করছে কি ডিফারেন্সিয়েশন। সো কস্ট লিডারশিপ কি, মার্কেটে কম্পিটিশন আছে কিন্তু আমি কস্ট দিয়ে ফাইট করব। ডিফারেন্সিয়েশন কি, মার্কেটে কম্পিটিশন আছে কিন্তু আমি আমার প্রোডাক্টটা ডিফারেন্ট বানাই এরপর ফাইট করব ডিফারেন্সিয়েট করে। সো ডিফারেন্সিয়েশনে কিন্তু আপনি চাইলে অনেক হিউজ প্রাইস নিতে পারেন সবার কাছ থেকে। এরপর আসেন, এরপর মার্কেটে কম্পিটিশন কম, হ্যাঁ মার্কেটে কম্পিটিশন নাই অত, এবং আপনারও কি আপনি লো কস্টে যাচ্ছেন। লাইক আমি যদি যেটা বললাম, মনে করেন সোলার প্যানেল, সোলার প্যানেল কি হয়েছে ইদানিং কিন্তু ওই অত কোম্পানি মার্কেটে নাই, হ্যাঁ মার্কেটে কম্পিটিশন খুবই লিমিটেড। বা সিমেন্ট ইন্ডাস্ট্রি চিন্তা করেন, সিমেন্টের কোম্পানি যে কটা আছে বাংলাদেশে তাও আছে ভালোই, 20, 25, 30টা আছে। তো এটা যদি আমরা লো ধরি, ন্যারো ধরি, এবং যদি কোনো কোম্পানি লাইক ধরেন শাহ সিমেন্ট, একটা হচ্ছে ধরেন হিডেলবার্গ বা সেভেন রিংস মনে করেন ডিফারেন্সিয়েট করলো নিজেকে ব্র্যান্ড ভ্যালু দিয়ে, আর মনে করেন শাহ সিমেন্ট ও হচ্ছে কম টাকায় সিমেন্ট দিবে। সো ওর ওর হচ্ছে লো কস্ট প্লাস কম্পিটিশনও ন্যারো। সো কি করবে, কস্ট ফোকাস। ও জাস্ট ওর যে কস্টিং হচ্ছে, ওর সিমেন্টটা প্রডিউস করতে যে কস্টিং হচ্ছে, হ্যাঁ ইন্টারনাল কস্টিং, ওই কস্টটা কমানোর চেষ্টা করবে, কারণ ও কি লো কস্টে দিতে চায়, ওর পুরো ফোকাস। কারণ ওর আবার মার্কেট নিয়ে চিন্তা করার অত অত ঝামেলা নাই, কারণ মার্কেটে কম্পিটিশন কম। ওর সিমেন্ট যদি ও যদি এমনিতে একটু কম টাকা রাখতে পারে, মানুষজন কিনে নিয়ে যাবে, ও জানে। তো ফোকাস করবে কস্টের উপরে, কস্ট ফোকাস। কস্ট লিডারশিপ আর কস্ট ফোকাসের মধ্যে পার্থক্য কি তাহলে বলেন তো? বলেন কেউ, কস্ট লিডারশিপ এবং কস্ট ফোকাসের মধ্যে পার্থক্য কি? কস্ট লিডারশিপ হচ্ছে যে কস্টের উপর ফোকাস করে প্রোডাক্টটাকে করা হয়। আর কস্ট ফোকাসটা আমি মানে এই মুহূর্তে আমার নেই, জানা নেই। এই যে মাত্র বললাম না, আমি শুনেন নাই? না, আমি একটু ছিলাম, বলেন তো। আমিও আসলে একটু মানে ফোকাস হারিয়ে ফেলেছিলাম, যদি আরেকবার বুঝাইতেন। আচ্ছা, সো কস্ট লিডারশিপটা হচ্ছে গিয়ে আমি মার্কেটে দ্য চিপেস্ট প্রডিউসার, লাইক মার্কেটে আমার চেয়ে কম টাকায় এই প্রোডাক্টটা কেউ দিতে পারতেছে না, ওটা হচ্ছে কস্ট লিডারশিপ। যেটা বলছি আমি, টয়োটা কি করেছে, ওরা মনে করেন গাড়ি দিচ্ছে এমন ভাবে বলছে আমার এই কোয়ালিটির গাড়ি এই প্রাইসে এর নিচে পাবা না তুমি, এত ভালো কোয়ালিটির গাড়ি এটাই হচ্ছে গিয়ে তোমার লোয়েস্ট। বাটা কি করতেছে, মানে ওরাও হচ্ছে গিয়ে বলতেছে তুমি খুব ভালো কোয়ালিটির জুতা পাবা, লো প্রাইসে পাবা। কস্ট লিডারশিপ মানে আমার যত মার্কেটে কম্পিটিশন আছে সবচেয়ে কম টাকায় কে বিক্রি করতেছে মালটা। আর কস্ট ফোকাস কি, কস্ট ফোকাস হচ্ছে গিয়ে ওদের তো কম্পিটিটিভ স্কোপ অত নাই, মার্কেটে অত কম্পিটিশন নাই, ন্যারো মার্কেটের কম্পিটিশন ন্যারো, এবং ওরা লো কস্টেও বেচবে, হ্যাঁ ওদের কস্ট তো লো। তো ওরা কি করবে, কস্ট ফোকাস তো হচ্ছে একটু ইন্টারনাল, লাইক ওরা ওদের অর্গানাইজেশনে কস্টের উপর ফোকাস করবে যে আমি আমি হচ্ছে যত একটা আমি শাহ সিমেন্টের উদাহরণ দিছি, যে ওরা যখন সিমেন্ট বানাচ্ছে ওরা ফোকাস করে মার্কেটে আমি যেহেতু কম টাকায় দিব, আমি কস্টের উপর ফোকাস করব। আমার আমার নিজস্ব যে কস্টিং পড়তেছে, আমার আমার এমন হইতে হবে না যে মার্কেটে
চিপ, যেমন কস্ট লিডারশিপ কি, মার্কেটে আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না। এখানে মার্কেটে আমার চেয়ে কমে কেউ দেওয়ার এই বিষয় নাই। এখানে হচ্ছে কি আমি আমার নিজেকে ইন্টারনালি আমি ফোকাস করব যে আমার কোম্পানিতে এক্সট্রা কোনো খরচ হচ্ছে কিনা, আমার খরচ কিভাবে কমানো যায়, আমার সাপ্লাই চেইন কিভাবে ডেভেলপ করা যায়, আমার ভ্যালু চেইন কিভাবে ইম্প্যাক্ট করা যায়, আমার খরচ কিভাবে কমানো যায়, আমার ওভারঅল কোম্পানিতে ভিতরে খরচ কিভাবে কমানো যায়, এটার উপর ফোকাস হচ্ছে গিয়ে কস্ট ফোকাস। আর কস্ট লিডারশিপ হচ্ছে গিয়ে মার্কেটে কস্টের লিডার, লাইক ওর চেয়ে কম প্রাইসে কেউ দিতে পারতেছে না। ঠিক আছে, যেমন ওই যে মোবাইলের কথা বললাম কি, শাওমি বা টেকনো, এরা হচ্ছে কি, এরা হচ্ছে কস্ট লিডারশিপে খেলতেছে। আর ডিফারেন্সিয়েশনে কে খেলতেছে, আইফোন। আর কস্ট ফোকাস কি, কস্ট ফোকাস হচ্ছে গিয়ে আপনি জানেন আপনার মার্কেটে কম্পিটিশন কম, আপনার প্রোডাক্ট এমনি সেল হবে, যদি একটু টাকা টাকা কমায় ফেলেন তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট এমনি সেল হবে। ঠিক আছে, কারণ কম্পিটিশন কম থাকলে তো আপনার প্রোডাক্ট এমনি সেল হয়। ধরেন হচ্ছে গিয়ে আপনার একটা মনে করেন গুলশানের একটা রোডে, ওখানে হচ্ছে গিয়ে দুইটা চায়ের দোকান, হ্যাঁ দুইটা চায়ের দোকান। দুইটা চায়ের দোকান হওয়ার মানে কি, আমার কম্পিটিশন কম, কম্পিটিটিভ স্কোপ ন্যারো। হ্যাঁ, দুইটা চায়ের দোকান। এখন এই দুইটা চায়ের দোকানে যেহেতু হয়, মনে করেন 100 জন আসলো, আমরা ধরে নিই 50 জন এখানে আসবে, 50 জন এখানে আসবে, দুজন 50 জন 50 জন করে কাস্টমার পাবে। হ্যাঁ, দুজনের তো তাহলে সেমই লাভ হচ্ছে। এখন একজন বেটার করবে কিভাবে বলেন? ডিফারেন্সিয়েশন, বেটার প্রোডাক্ট দিয়ে। না, ওরা ও হচ্ছে বেটার করার এক্স্যাক্টলি দুইটা ওয়েই আছে, ডিফারেন্সিয়েশন করার এবং কস্ট ফোকাস করার। ওর যেহেতু কম্পিটিশন ন্যারো, ও করতে পারে কি, ও মনে করেন আগে দিত ডিপ্লোমা দুধ, হ্যাঁ এখন মনে করেন একটু কস্ট ফোকাস, মানে আমি একটু কস্টিং কমানোর কারণে, কমানোর জন্য ও মনে করেন এখন কোয়ালিটি দুধ, বা ও এখন মনে করেন দুধের ব্র্যান্ডটা চেঞ্জ করে ও একটু কস্টের উপর ফোকাস করলো। একটা দোকান যদি কস্টের উপর ফোকাস করে তাহলে ওর মার্জিনটা বেড়ে যাবে না? জি। সো বা আগে চিনি কিনতে এক জায়গা থেকে, এখন মনে করেন আরেক, মনে করেন ও একটা সোর্স পাইলো পুরান ঢাকার এই জায়গায় কম টাকায় চিনি পাওয়া যায়, ও ওখান থেকে চিনি সোর্স করে এনে দিল। তো ও কি কস্ট ফোকাস, কস্টের উপর ফোকাস করে ও কিন্তু ওর যে আরেকটা কম্পিটিটর আছে চায়ের দোকান, ওর চেয়ে বেটার করতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আপনার তখনই সম্ভব যখন আপনার কম্পিটিশন খুবই লো থাকবে। ঠিক আছে, আবার কম্পিটিশন যদি হাই থাকে, ব্রড থাকে, তখন কিন্তু আপনার এই লো কস্টে আপনার ওই কস্ট ফোকাস করলে অত লাভ হবে না, আপনার আইদার হইতে হবে কস্ট লিডার। ঠিক আছে, আর যদি ন্যারো থাকে তাহলে আপনি কস্টের উপর ফোকাস করলেও মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আর এটা কি ডিফারেন্সিয়েশন, আবার কম্পিটিটিভ স্কোপও ন্যারো, আবার ডিফারেন্সিয়েশনও করে। ডিফারেন্সিয়েশন ফোকাস, তখন আমি কি করব, ডিফারেন্সিয়েশনের উপরে ফোকাস করব। আবার যদি সেম এক্সাম্পলটা যাই, দুইটা চায়ের দোকান, হ্যাঁ একটা তো মনে করেন কস্ট ফোকাস করলো, যে কস্টের দিয়ে কমাইলো। এখন আরেকটা কি ওয়ে আছে, এই যে ভাইয়া যেটা বললেন, সাহেব ভাই যেটা বললেন যে ডিফারেন্সিয়েশন এর মাধ্যমেও এটা করা যায়। তো তখন ও কি করবে, ও ফোকাস করবে যে আচ্ছা আমার চায়ের মধ্যে আমি একটু মালাই দেই, মালাই দিয়ে দেখি একটু ডিফারেন্সিয়েট, মানুষজন বেশি আসবে, ওরটায় তো মালাই নেই, আমি একটু মালাই মারি। তো একটু ফোকাস করবে ডিফারেন্সিয়েশনের উপরে। হ্যাঁ, সো এই ডিফারেন্সিয়েশন ফোকাস আর এই ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে যে আগের থেকেই একটা ইউনিক একটা প্রোডাক্ট, এবং ফোকাসে হচ্ছে যে সে ডিফারেন্সিয়েট করে মানে অ্যাডিশনাল কিছু দিয়ে ওটাকে আরো অ্যাট্রাকটিভ করবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কি, এগুলা উপরের যে দুইটা দেখতেছি এটা হচ্ছে ব্রড মার্কেটের জন্য, কম্পিটিশন হিউজ, মার্কেটে অনেক প্লেয়ার, এখানে আমি ডিফারেন্সিয়েট করতেছি, লাইক অ্যাপল, তারপর রোলস রয়েস, রোলেক্স, এরা যেগুলো করতেছি ডিফারেন্সিয়েশন। আর এটা হচ্ছে কম কম্পিটিশনের মধ্যে আমরা, কম কম্পিটিশনের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করে অনেক কিছু। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন ফোকাস। লাইক বাণিজ্য মেলাও দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের যে বুথ, হ্যাঁ বিভিন্ন ধরনের বুথ দেয় বা স্টল দেয়। তো স্টল গুলো দেখবেন হচ্ছে গিয়ে অনেকে, যেহেতু কম্পিটিশন ওর মধ্যেই, তো ওরা একটু ডিফারেন্সিয়েট করে। লাইক পোলারের যেই স্টল গুলা দেখবেন হচ্ছে পুরো একটা আইস কিউবের মতো, বা এরকম একটা পোলার হাউসের মতো হয়,
একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করে যাতে মানুষজন অ্যাট্রাক্ট করতে পারে। হ্যাঁ, ইগলুর গুলা একটু আইস কিউবের মতো হয়, মানে এরকম টাইপ। সো এটা বুঝে গেছে, এটাতে আমি টাইম বেশি নিলাম কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সো বলতে পারবো না এগুলো কোনটা কি এখন। আর কোনো জি কোশ্চেন আছে? এনিওয়ান? একটা কোয়েশ্চেন হইলো যে আমাদের এক্সাম পারপাসে যখন আমরা এটা ধরে নেন যে অ্যাপ্লাই করতে যাবো, কিরকম কোয়েশ্চেন আসলে ধরে নেন যে এটা আসলে মানে কেমনে বুঝাই যে এইটা কিরকম কোয়েশ্চেন হচ্ছে আসলে আমরা এটা অ্যাপ্লাই করবো এই থিওরিটা? এইটা হচ্ছে গিয়ে লাইক যদি লাইক এরকম একটা সিচুয়েশন থাকে একটা বিজনেসে, এটা আপনি বিভিন্ন সিনারিওতে এই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। লাইক একটা বিজনেসে হচ্ছে গিয়ে ওর লাইক এমন একটা সিচুয়েশন দিল যে ওর প্রোডাক্টটা চলতেছে না, বা ও লস খাচ্ছে, বা ও মার্কেটে নামার পর ও দেখতেছে ও বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতেছে। সো ওকে যখন সাজেশন দিতে যাবেন ওর কি করা উচিত, তখন ওকে সাজেশন দিতে হবে ওর প্রোডাক্টটা ডিফারেন্সিয়েশন করে প্রোডাক্টটা মার্কেটে নাম ওর, বা কস্ট লিডারশিপে যেহেতু কম্পিটিশন ইজ টু হাই এবং ওর কোনো ইউনিক পজিশন নাই, এরকম ইউনিকনেস নাই, সো কস্ট লিডারশিপে যেতে পারে, ওর কস্টিং কমাতে, ওর ওর হচ্ছে গিয়ে ইকোনমিজ অফ স্কেল বাড়াতে পারে, অনেক অনেক ভলিউমে ও প্রডিউস করতে পারে বা ডিফারেন্সিয়েট করতে পারে এই টাইপের। এরপর বা কোনো কিছু যদি ফেল করে তখন বলতে হবে ওর আসলে এই স্ট্র্যাটেজিটা, ওর যে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা এটা সাকসেসফুল হয় নাই, কারণ ওর ডিফারেন্সিয়েশনটা কারেক্টলি মানুষজন পর্যন্ত পৌঁছায় দিতে পারেনি, মানুষজন বুঝেই নেই ওর ডিফারেন্সিয়েশনটা কি। সো ওর এই জন্য এটা ফেল করছে। লাইক এভাবে বিভিন্ন ধরনের সাজেশন রাইট আপের মধ্যে আমরা এগুলো এই কথাগুলো লিঙ্ক করে দিতে পারি। কারণ আপনার যেই সিনারিও আসুক, আপনার সিনারিও তো আইদার পজিটিভ বা নেগেটিভ আসবে, তাই না? কেসে কেসে মনে করেন পজিটিভ সিনারিও আসলো যে ব্যবসা খুব ভালো করতেছে, হ্যাঁ, তখন আপনি ওখানে একটা লিঙ্ক করে দিবেন যে ও কস্ট লিডারশিপ অর্জন করার কারণে ও ব্যবসা খুব ভালো করতেছে, আপনি একটু আইডেন্টিফাই করে দিলেন, বা ডিফারেন্সিয়েশনের কারণে খুব ভালো করতেছে, ঠিক আছে, ওটা একটু লিঙ্ক করে দিলেন, জাস্ট আপনি রিজনটা বলে দিলেন, এভাবে করে। আর যদি খারাপ করে তাহলে বলা যাবে সেগুলো কি এগুলা ডিফারেন্সিয়েশন বা কস্ট লিডারশিপ গুলো ও ভালো মতো ই করতে পারতেছে না, লাইক ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, সেজন্য। তো বুঝছেন, এভাবে করে আর কি লিঙ্ক করা, আর কি লিঙ্ক করে দিবেন লেখায়, প্রায় প্রায় হচ্ছে এই কথাগুলো লিঙ্ক করে দিবেন। পোর্টার্স জেনেরিক স্ট্র্যাটেজিস এর এই কস্ট লিডারশিপটা ও অ্যাচিভ করতে পারতেছে না। হুম, এটা বুঝে গেছে? জি, এটা নিয়ে ক্লিয়ার। আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, জি। এটা হলো যে ধরে নেন যে আপনি যেটা বললেন যে একটা সিনারিও দিল একটা প্রোডাক্টের, লেটস সে যে একটা পজিটিভ সিনারিও যে প্রোডাক্টটা মার্কেটে খুবই ভালো করতেছে, ওদের এই অ্যাডভান্টেজ আছে এবং এটাতে ওদের প্রচুর রেভিনিউ আসতেছে, ঠিক আছে? হুম এবং এখানে তারপর মার্কেট শেয়ারের একটা কথা বলবো যে হুম এটার এখন মানে লো মার্কেট শেয়ার গ্রোথ বাট হাই রেভিনিউ, হাই হুম প্রফিট। হুম এখন আমরা যে প্রিভিয়াস ক্লাসে মনে একটা ডিসকাশন হয়েছিল যে স্টার প্রোডাক্ট, ক্যাশ কাউ, ডগ প্রোডাক্ট, প্রবলেম চাইল্ড। হ্যাঁ, এখন এরকম সিনারিওতে আমরা কি মানে সবকিছু এভাবে কানেক্ট করতে পারি নাকি যে কোনো একটা? অবশ্যই আপনি যত কিছু কানেক্ট করবেন তত বেটার। আপনি যদি প্রোডাক্ট লাইন ধরে যদি আমি স্টার, ডগ, এটাও যদি ওর এই প্রোডাক্টটা ডগে আছে বা এটার হচ্ছে গিয়ে এখানে আছে, সো এভাবে যদি আপনি কানেক্ট করেন, এখন ওই যেই অফ লাইক ওই ইসের ওর ওর মার্কেট পেনিট্রেশনের যে থিওরি, হ্যাঁ, মার্কেট পেনিট্রেশনের থিওরির হচ্ছে গিয়ে জিনিসগুলোর প্রোডাক্টের উপর বেস করে যদি আপনি কানেক্ট করেন, আর এইখানে কি এখানে স্ট্র্যাটেজিক, এখানে হচ্ছে স্ট্র্যাটেজিক লাইক ওর মনে করেন একটা প্রোডাক্ট আমার আছে লাইক ক্যাশ কাউ, ঠিক আছে, একটা ক্যাশ কাউ আছে, হ্যাঁ, আপনি আইডেন্টিফাই করলেন এটা ক্যাশ কাউ, আপনি সেম জায়গায় আপনি ওটা আবারই করতে পারেন যে এটা যদি এটা ক্যাশ কাউ, এটা ক্যাশ কাউ হওয়ার কারণ ওরা এটা কস্ট লিডারশিপে গেছে, কস্ট লিডারশিপে গিয়ে ওরা হিউজ পরিমাণে সেল করতেছে, হিউজ ভলিউমে সেল করতেছে, কিন্তু কস্ট কম, কিন্তু সেজন্য এটা ওর ক্যাশ কাউ, এটা ডিসকাউন্ট দিয়ে আর কি এটা ওর জন্য আর কি অনেক ইনফ্লো আনতেছে। তো আপনি দুই তিনটা আপনি
আপনি যত বেশি লিঙ্ক করবেন তত বেশি মার্ক, টিচার তত বুঝবে হচ্ছে কি আপনি জানেন, আচ্ছা বুঝছেন? ওকে, জি জি, থ্যাংক তো ইউ। বই পড়ে হচ্ছে কি আপনার জাস্ট মাথায় রাখতে হবে এই কনসেপ্ট গুলাই। তো যেগুলো আপনি এখানে লিঙ্ক করবেন, পরীক্ষার হলে খালি লিঙ্ক করবেন, খালি লিখলেই হবে না, হ্যাঁ লিঙ্ক করে করে লিখতে হবে। ওকে, জি জি, থ্যাংক ইউ। সো এখানে কস্ট লিডারশিপ বলছে কিছু, কিভাবে কস্ট লিডারশিপ, আমি যেগুলো বলছি ওগুলাই এখানে পড়ে নিয়েন। ডিফারেন্সিয়েশন কিভাবে অ্যাচিভ করা যায়, ব্র্যান্ড ইমেজ, এগুলো সবই বলা হয়েছে। এই যে প্রোডাক্ট 5 ফ্যাক্টরের সাথে হচ্ছে কি আমার রেগুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে। যেমন নিউ এন্ট্রান্স, কম্পিটিটিভ ফোর্সেস, যে বললাম না গত ক্লাসে, নিউ এন্ট্রান্স, সাবস্টিটিউটস, কাস্টমার সাপ্লাই, মানে কাস্টমার বার্গেনিং পাওয়ার, সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার, ইন্ডাস্ট্রি রাইভেলি, বললাম না? এগুলো কি কস্ট লিডারশিপের মাধ্যমে কিভাবে ব্যারিয়ার তৈরি করা যায়, নিউ এন্ট্রান্সের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে নিউ এন্ট্রান্সের ব্যারিয়ার তৈরি করা যায়, সাবস্টিটিউট, কস্ট লিডারশিপ, এগুলো দেখে নিন, এগুলো খুব ইজি। আর ফোকাস যে দুইটা দেখলাম, এই দুইটা ফোকাস, এই দুইটাকে একসাথে বলে নিশ। হ্যাঁ, এই যে ফোকাস, নিশ স্ট্র্যাটেজি, নিশ স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে কি আমি লাইক, যেহেতু আমার কম্পিটিশন কম, আমি একটা নির্দিষ্ট এরিয়ায় ফোকাস করব, নিশ ফোকাস হবে আমার নিশ। এই যে কস্ট লিডারশিপ, এর পরের আমার টপিকটা হচ্ছে বোমেন্স স্ট্র্যাটেজিক ক্লক। হুম, বোমেন্স স্ট্র্যাটেজিক ক্লকে কি বলছে ওরা, 8টা অ্যাঙ্গেল, 8টা সিচুয়েশনের কথা বলছে। আহ, একটা হচ্ছে কি ওরা দুইটা অ্যাক্সিসে, লাইক একটা হচ্ছে কি আমার পারসিভ ভ্যালু আর প্রাইস। হ্যাঁ, পারসিভ ভ্যালু আর প্রাইসের উপর, লাইক আপনার এটা ক্লক কেন বলা হয়, একটা ক্লক চিন্তা করে দেখেন, ঘড়ির কাঁটা কিন্তু এইভাবে এইভাবে করে ঘুরে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আস্তে আস্তে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে আসে। সো এখানে কি ফার্স্ট হচ্ছে গিয়ে পারসিভ, একটা প্রোডাক্টের মনে করেন পারসিভ ভ্যালু লো, প্রাইসও লো। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আপনি এই ধরনের এই ধরনের সিচুয়েশনে, মানে যেগুলোর পারসিভ ভ্যালু লো, প্রাইসও লো, এই ধরনের এগুলোকে বলা হচ্ছে নো ফ্রিলস। হ্যাঁ, যেগুলো আসলে বেসিক্যালি কাস্টমারের হাতে কোনো চয়েস নাই। হ্যাঁ, লাইক আপনার যদি ধরেন হচ্ছে গিয়ে বেসিক লাইক মনে করেন বাস ভাড়া, বাংলাদেশের বাস ভাড়া, মানে পারসিভ ভ্যালু অত বেশি না, হ্যাঁ ভ্যালুও আমার কম, আবার প্রাইসও কম, মানে এটাতে অত বেশি অপিনিয়ন থাকে না কাস্টমারের। এরপরেরটা হচ্ছে কি লো প্রাইস। হ্যাঁ, এখানে কি, এখানে ওরা হচ্ছে প্রাইসে লোই আছে, বাট পারসিভ ভ্যালু একটু বাড়ছে, ভ্যালু একটু বেশি পাওয়া যাবে কিন্তু প্রাইস আমার একটু কমই থাকবে। হ্যাঁ, সো এখন যদি আমি এটা হচ্ছে লো কস্ট স্ট্রাকচারের মধ্যে পড়ে, লাইক ফোনের কথা যদি আমরা চিন্তা করি, যেটা বললাম লাইক বাংলাদেশে যত ফোন আছে এগুলোর মধ্যে মনে করেন শাওমি ফোনটা, হ্যাঁ এটার কি পারসিভ ভ্যালু একটু বেটার, লাইক অন্যান্য ওই বাটন ফোনের চেয়ে তো পারসিভ ভ্যালু বেটার, সো প্রাইসও থাকে লো। তো এগুলো হচ্ছে লো প্রাইস, এগুলোকে বলে লো প্রাইস। এরপর হাইব্রিড কোনগুলো, হাইব্রিড হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে হাই, ভ্যালু হাই আর প্রাইসটা লো, বাট এত লো না, একটুখানি লো থেকে সামনে আসছে, দেখছেন, এত লো না, লাইক একটা গুড মানে মডারেট প্রাইস। হ্যাঁ, সো আবার পারসিভ ভ্যালু টু হাই, প্রাইস মডারেট, লাইক আপনি যদি এখানে চিন্তা করেন লাইক ওয়ালটনের ফ্রিজ,
ওয়ালটনের ফ্রিজ হচ্ছে পারসিভ ভ্যালু টু হাই। হ্যাঁ, আবার প্রাইসটা হচ্ছে গিয়ে লো, কম্পারেটিভলি লো। লাইক আপনি যদি আহ, অন্যান্য শার্প বা অন্যান্য কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করেন, হিটাচি, শার্প, এলজি এগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে তো লো। সো কম্পারেটিভলি লো, এগুলো একটু হাইব্রিড, এগুলোকে বলে হাইব্রিড। আর ডিফারেন্সিয়েশন কোনটা? পারসিভ ভ্যালু হাই, হ্যাঁ, আর প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার মিডলে, লাইক কমও না বেশিও না, মিডলে ডিফারেন্সিয়েশন। এটা যদি এক্সাম্পল দিই, বাজারে তো অনেক সাবান আছে, হ্যাঁ, যেমন লাইফ বয়। লাইফ বয়টা কি? লাইফ বয়টা হচ্ছে প্রাইস লো, কিন্তু এই যে আবার দেখেন ডাভ, যে সাবানটা, ডাভের সাবানটা কিন্তু আবার প্রাইস লো না, ওর কিন্তু প্রাইসটা আবার মডারেট, বেশিও না কমও না, মডারেট। হ্যাঁ, এরপর আবার পারসিভ ভ্যালুও হাই, প্রাইসও হাই। হ্যাঁ, এটা হচ্ছে ফোকাস ডিফারেন্সিয়েশন, মানে এইখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার পড়বে ফোকাস ডিফারেন্সিয়েশন। এখানে হচ্ছে লাক্সারি ব্র্যান্ড গুলা পড়ে যায়, ফোকাস ডিফারেন্সিয়েশন। সো লাক্সারিয়াস ব্র্যান্ড বলতে এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাপল, তারপর হচ্ছে গিয়ে রোলেক্স, যেগুলো বললাম এগুলো পড়ে যায়। প্রাইসও হাই থাকে, পারসিভ ভ্যালুও হাই থাকে। তারপর কি, প্রাইস হাই, পারসিভ ভ্যালু আর একটু কম। এই যে 6, 7, 8 এই তিনটা পজিশনে আসা মানে আপনার কোম্পানি গেছে, ফেল। হ্যাঁ, 7, 8, 6, 7, 8 এই যে ফোকাস ডিফারেন্সিয়েশন পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন, যেটা এখন অ্যাপল ওরা আছে। 6 আসা মানে কি, দেখেন আপনার প্রাইস অনেক বেশি নিতেছেন কিন্তু আবার ভ্যালু দিতে পারতেছেন না, পারসিভ ভ্যালু নাই। ঠিক আছে, কি বলছি, স্ট্র্যাটেজিস ডেস্টিন ফর আলটিমেট ফেইলার। এখানেও কি, 7ও কি, প্রাইস বেশি, পারসিভ ভ্যালু লো, আর 8 তো একদম লো। সো তো 6, 7, 8 যারা থাকে তারা হচ্ছে গিয়ে লাইক ব্যবসা তাদের ফেল, মানে 8 নম্বরে যাওয়া মানে পুরোই ব্যবসা বন্ধ। লাইক নোকিয়ার এখন যেটা হয়েছে, নোকিয়ারও কি প্রাইস বেশি আছে, পারসিভ ভ্যালু লো। সো ওইগুলো সব অপ্ট আউট, 6, 7, 8 যাওয়া যাবে না। সো প্রত্যেকটাই জাস্টিফিকেশন আছে, বাট 6, 7, 8 যাওয়া যাবে না। বুঝে গেছে স্ট্র্যাটেজি ক্লক? স্ট্র্যাটেজি ক্লকটা বুঝে গেছে? জি। পরটা কি, প্রোডাক্ট মার্কেট স্ট্র্যাটেজি, এটাও ইম্পর্টেন্ট। এটাও অ্যানসফের ভেক্টর ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এখানে অ্যানসফ কি করছে, প্রোডাক্ট আর মার্কেটের উপর বেস করে আমাদের আমাদের বিজনেস, বিজনেসের গ্রোথটা কিভাবে হওয়া উচিত, আমাদের কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, সেটা নিয়ে কথা বলছে। লাইক আমাদের যদি, লাইক আমি চিন্তা করেন বাংলাদেশের মার্কেটে, প্রেজেন্ট মার্কেটে যদি প্রেজেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, প্রেজেন্ট মার্কেটে যদি প্রেজেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে গিয়ে মার্কেট পেনিট্রেট করতে হয়। সো মার্কেট পেনিট্রেশন বলতে কি, আপনি এখন একটা মার্কেট আছে, মনে করেন বাংলাদেশে আপনি ব্যবসা করেন, হ্যাঁ, বাংলাদেশে ব্যবসা করেন, এখন বাংলাদেশেই আপনি আপনার এক্সিস্টিং প্রোডাক্টেরই
ব্যবসা, যেমন প্রাণের কথা চিন্তা করেন। প্রাণ হচ্ছে ওরা কি করে, ওরা যেই ওদের লাইন অফ প্রোডাক্টস আছে এবং মার্কেট আছে বাংলাদেশে, এখন ওরা যদি মনে করেন সেম প্রোডাক্ট রাখতে চায় এবং সেম মার্কেটেই থাকতে চায়, তাহলে কি করতে হবে, ওদের স্ট্র্যাটেজি থাকবে মার্কেট পেনিট্রেশন, মার্কেটে সেল বাড়াইতে হবে, পুশ মার্কেটিং করতে হবে। মানে মার্কেটে যত সেল না বাড়াইলে ওরা সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, যদি প্রেজেন্ট মার্কেট এবং প্রেজেন্ট প্রোডাক্ট থাকে তাহলে মার্কেটে প্রচুর পরিমাণে সেল বাড়াইতে হবে, ওটা বলে মার্কেট পেনিট্রেশন। এরপর মার্কেট পেনিট্রেশন আর কিভাবে করা যায়, ওই যেটা বললাম অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। দেখবেন আপনি টিভি চাললে দেখবেন প্রাণের সসের অ্যাডভার্টাইজমেন্ট বা প্রাণের এটা ওইটার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, চলতেই থাকে। তারপর আপনার কি বিভিন্ন লাইক ডিসকাউন্ট দিতে পারেন, অফার দিতে পারেন। যেমন কোকা কোলা কি করে বা কি করে, মোজো কি করে, মোজো দেখবেন হচ্ছে মার্কেটে যখন এই যে বেচতেছেন ওরা বড় বড় বোতলে দেখবেন প্রায় 90 টাকার জায়গায় দেখবেন 80 টাকা, কাইটা 80 টাকা লেখা, প্রাইস কমায় দেয়। ওরা সবাই মার্কেট পেনিট্রেট করতে চাচ্ছে, কারণ ওরা সেম প্রোডাক্ট সেম মার্কেটে রাখতেছে। সেই জন্য ওরা করতেছে কি, ডিসকাউন্ট দিয়ে হোক জ্যাম নিয়ে হোক মার্কেটে সেল বাড়াইতে হবে, সেল না বাড়াইলে সার্ভাইভ করা যাবে না। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আমার মার্কেট ডেভেলপমেন্ট। আমার প্রোডাক্ট থাকবে সেম প্রেজেন্ট, বাট মার্কেট নতুন। হ্যাঁ, এখন মার্কেট পেনিট্রেট করে আপনি বেশি দিন থাকতে পারবেন না, কারণ মার্কেট পেনিট্রেট করতে করতে আপনার সেল কমবে আস্তে আস্তে। তখন হচ্ছে আপনার মার্কেট ডেভেলপ করতে হবে। মার্কেট ডেভেলপ কি, মার্কেট ডেভেলপ হচ্ছে প্রাণ। দেখেন প্রাণের কথা হচ্ছে বাংলাদেশে সেল করতে করতে ওরা কিন্তু বাংলাদেশ আর পেনিট্রেট করতে পারতেছে না। ওরা পরে করলো কি, ইন্ডিয়ায় চলে গেল, ইন্ডিয়ায় চলে গিয়ে ইন্ডিয়ায় বেচা শুরু করলো। প্রোডাক্ট ওর সেমই আছে, ওখানেও প্রাণ সস ফ্রুটো এগুলো বিক্রি করে, প্রোডাক্ট প্রেজেন্ট আছে, কিন্তু মার্কেটটা নতুন, নতুন মার্কেটে যাইতে হয় তখন ওদের পেনিট্রেশন হয়ে গেলে। তারপর কি, প্রোডাক্ট নতুন কিন্তু মার্কেট প্রেজেন্ট, মানে আমি সেম মার্কেটে মনে করি বাংলাদেশের মধ্যেই ব্যবসা করতেছি, কিন্তু আমি নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসছি। হ্যাঁ, নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসছি। লাইক আমি আবার প্রাণের কথা বলি, প্রাণ হচ্ছে মনে করেন সস টস এগুলো বিক্রি করতো, বিভিন্ন মশলা বিক্রি করতো। তো ওরা কি করে, ওরা এগুলো করতে করতে এখন ওরা করলো কি, নতুন প্রোডাক্ট নিয়ে আসলো, পেনিট্রেটও করা শেষ, ডেভেলপমেন্টও করা শেষ, ওরা নতুন প্রোডাক্ট নিয়ে আসলো। দেখি প্রাণ আরএফএল, মনে করেন প্লাস্টিকের, ঠিক আছে, প্রাণ আরএফএল নিয়ে আসলো, মানে নতুন করে প্রোডাক্ট ডেভেলপ করলো, ওই প্রোডাক্টটা আবার মার্কেটে চলবে এখন। আর ডাইভার্সিফিকেশন কি, প্রোডাক্টও নতুন, মার্কেটে নতুন, ডাইভার্সিফিকেশন লাইক হোল নিউ, মানে নতুন মার্কেটে নতুন প্রোডাক্ট। হ্যাঁ, এই ডাইভার্সিফিকেশন হচ্ছে গিয়ে করা যায় দুই ভাবে। ডাইভার্সিফিকেশন হচ্ছে গিয়ে একটা রিলেটেড ডাইভার্সিফিকেশন, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, নতুন মার্কেটে গিয়ে যখন আমি নতুন প্রোডাক্ট ছাড়বো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই রিলেটেড আনরিলেটেড বোথ ডাইভার্সিফিকেশন হইতে পারে। সো এই দুইটা নিয়ে সামনে আরো ডিসকাশন আছে। সো এই পর্যন্ত সবার বুঝে গেছে কিনা, ডাইভার্সিফিকেশন পর্যন্ত, মার্কেট পেনিট্রেশন কি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি, মার্কেট ডেভেলপমেন্ট কি, আর জি। আচ্ছা ভাইয়া, সাপোজ মানে আমার মার্কেটে এখন প্রোডাক্ট আছে সাবান কিংবা আমার শ্যাম্পু দুইটাই আছে, কিন্তু বড় সাইজে। তো আমি এখন মিনি প্যাক বের করলাম, সাবান ছোট সাইজে আনলাম, শ্যাম্পুটা মিনি প্যাকে আনলাম। তো এইটা আমি মার্কেট ডেভেলপমেন্ট না পেনিট্রেশন কোনটাতে দিব? না বলেন, আপনি বলেন মার্কেট ডেভেলপমেন্ট কিভাবে হয়? আপনি কি বিদেশ গেছেন? না তা যাই নেই, কিন্তু তাহলে আমার তো নতুন কাস্টমার ধরতেছি আমি, যারা ছোট। কি আগে খালি ঢাকায় বেচতেন, এখন কি গ্রামে গেছেন, এরকম কিছু? না, এখনো ঢাকায় আছি, বাট আমি হয়তো একটা রেঞ্জ বাড়াতে চাচ্ছি, কাস্টমারের রেঞ্জটা বাড়তেছে। হ্যাঁ, যারা আমার প্রোডাক্ট কিনতো না এখন তারা কিনবে। তো এখন আপনি এটা কি করতেছেন? আপনি কিন্তু এটা, তাহলে আপনি যদি সেম মার্কেটে থাকেন এবং সেম প্রোডাক্টই আছে আপনার, তাহলে আপনি কিন্তু এটা মার্কেট পেনিট্রেট করতেছেন। আচ্ছা আচ্ছা,
এটা মার্কেট পেনিট্রেট করতেছেন, বাট এটা ডিফারেন্ট ইসে বললাম না, মানে আপনার মার্কেটে বড় বড় শ্যাম্পুটা আপনার সেল হইতেছে না, আপনি ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতেছেন, আপনার বিক্রি চালাই যেতে হবে। আবার এখন যদি এরকম হইতো যে আপনি আগে ঢাকায় বেচতেন, আপনি এখন গ্রামে গিয়ে হচ্ছে লিগে বেচতেছেন, ওটা কিন্তু আবার একটা নতুন মার্কেটে চলে যাচ্ছেন। এটা মার্কেট ডেভেলপমেন্ট, আপনি নতুন মার্কেট ডেভেলপ করছেন। বাট আপনি যদি এক্সিস্টিং ঢাকার মধ্যেই আছেন এবং ঢাকার মধ্যেই বেচতেছেন, সেম প্রোডাক্ট বেচতেছেন, তাহলে আপনি এটা মার্কেট পেনিট্রেট করতেছেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ভেরি গুড। এই যে আপনি যে চিন্তাটা করলেন এটাই আমি অ্যাপ্রিসিয়েট করি। এরকম বিভিন্ন সিনারিও চিন্তা করবেন, করে আপনি লিঙ্ক করার চেষ্টা করুন, আসলে এটা কোথায় পড়তেছে, আসলে এটা কি কই ফালানো যায়, এটা একটু চিন্তা করবেন। তো এইভাবে চিন্তা করলে হবে কি, ব্রেনটা খুলবে এবং মাথায় এগুলো থাকবে, লেখার সময় কানেক্ট হবে। যদি আপনি এগুলো না ভাবেন, না ভাবলে এগুলা কোনো সময় মাথায় আসবে না বা মনে পড়বে না। এটা ভাবতে হবে। ব্রেইনস্টর্মিং, এক্স্যাক্টলি ব্রেইনস্টর্মিং করতে হবে। আপনি মনে করেন বাসে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনি চিন্তা করেন এখানে, বা অ্যাড দেখেন, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনি চিন্তা করেন ওরা যে এটা করতেছে, ওরা কি মার্কেট পেনিট্রেট করার চেষ্টা করতেছে, নাকি ওরা মার্কেট ডেভেলপ করার চেষ্টা করতেছে, কি হইতো না হইতো, বিভিন্ন ধরনের সিনারিও চিন্তা করতে থাকেন, মানে চিন্তা করতে করতে যান, এগুলাই হেল্প করে। স্যার অনলি ওয়ান কোশ্চেন ছিল একটা স্যার। জি জি স্যার এই যে আমরা আবার প্ল্যানের কথাই ফিরে আসি, তো মার্কেট প্রেজেন্টেশন আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন যে প্রাণের কিন্তু জুস ছিল, কিন্তু তারপরে তারা ওই যে একটা লিচি ড্রিঙ্কও টাইপের একটা জুস আনলো, যেটার ভিতরে একদম নতুন একটা কিছু দিল, ওই যে সাদা সাদা খুব ফ্লেভারেবল। এইটা কি স্যার প্রোডাক্ট ডেভেলপমেন্ট নাকি মার্কেট পেনিট্রেশন? একটা নতুন একটা যে ড্রিঙ্কও যেটা আসলো, এক্স্যাক্টলি। ড্রিঙ্ক টাইপের স্যার। হ্যাঁ, তো এখন আপনি চিন্তা করে দেখেন, ও যে নতুন একটা প্রোডাক্ট আনলো, হ্যাঁ, তাহলে ডেভেলপমেন্ট বলতে পারি স্যার। এক্স্যাক্টলি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন না, না 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 না, এটা ডাইভার্সিফিকেশন না, ডেভেলপমেন্ট স্যার। কারণ তারা তো সেম মার্কেটেই আছে। জি স্যার, জি স্যার, রাইট। ও এটা নতুন প্রোডাক্ট আনছে, ডেভেলপমেন্ট এটা ওরা কি করলো, ওরা একটা প্রোডাক্ট ডেভেলপ করলো। রাইট স্যার, নিউ প্রোডাক্ট এক্স্যাক্টলি, নিউ প্রোডাক্ট ডেভেলপ করলো। তো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের মাধ্যমে ওরা মার্কেটে ওদের এক্সিস্টেন্স রক্ষা করতেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, নতুন একটা ফ্লেভার আনছে, এগুলো সব হচ্ছে গিয়ে নিউ প্রোডাক্ট ডেভেলপ করতেছে। আর আর ডাইভার্সিফিকেশন কি, ডাইভার্সিফিকেশন মনে করেন এখন প্রাণ উগান্ডায় গিয়ে একটা ব্যবসা শুরু করলো নতুন প্রোডাক্ট দিয়ে, প্রাণ উগান্ডায় গিয়ে গাড়ির ব্যবসা শুরু করলো, বুঝছেন? নিউ মার্কেট, নিউ প্রোডাক্ট, ওগুলো হচ্ছে ডাইভার্সিফিকেশন। এটা ডাইভারসিফিকেশন মানে হচ্ছে যে আমার ব্যবসা মানে অন্য একটা আরেকটা ব্যবসা আমি করতেছি, এক্সিকিউট করতেছি। আর যদি না, যতক্ষণ তো ওটা না করবে ততক্ষণ যদি আমি বিক্রি বাড়াইতে চাই, তাহলে সেটা হচ্ছে সেম প্রোডাক্টের বিক্রি বাড়াতে তাহলে পেনিট্রেশন। আর যদি আমি অন্য একটা প্রোডাক্ট মানে সেম মার্কেটে আনি, তাহলে সেটা হচ্ছে আমার হলো ইয়াতে কি জন্য বলে এটা ডেভেলপমেন্ট। আর যদি আমি দেশের বাইরে কিংবা মানে আমার যে আছে, যে প্লেস আছে, ওই প্লেস থেকে আমি যদি এক্সপেন্ড করি, তাহলে সেটা ডাইভার্সিফিকেশন। এবং ব্যবসা যদি আমি ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসি। হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। সো এরপর হচ্ছে কি আমরা ডাইভার্সিফিকেশন গুলোর মধ্যে, এই যে আমরা যে ডাইভার্সিফিকেশন বললাম, হ্যাঁ, নতুন প্রোডাক্ট, নতুন মার্কেট, এই ডাইভার্সিফিকেশন আমরা করতে পারি হচ্ছে গিয়ে, যদি আমি ব্রড লাইনে বলি, ব্রড লাইনে আমি 3 ভাগে, হরাইজন্টাল ইন্টিগ্রেশন, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আর একটা কংগ্লোমারেট। হ্যাঁ, এই তিনটা আমি একটু আপনাদের এক্সপ্লেন করি। হরাইজন্টাল মানে কি? লম্বা লাইন মানে উপর থেকে নিচে লাইন, নাকি বাম থেকে ডান পাশের লাইন? হরাইজন কোনটারে বলে? বাম থেকে শুরু করে ডান দিকে সোজা লাইন, নাকি উপর থেকে শুরু করে নিচের থেকে সোজা লাইন? কোনটারে হরাইজন বলে, কোনটারে ভার্টিক্যাল বলে? ভার্টিক্যাল হচ্ছে হলো মানে আড়াআড়ি, আর হরাইজন্টাল হচ্ছে আড়াআড়ি বলতে কি? আড়াআড়ি আমি বলি একটা
এ বি আর হচ্ছে হলো এবি, দুইটাই এবি। একটা হলো লম্বালম্বি কোনটা? হরাইজন্টাল। না, লম্বালম্বিটা ভার্টিক্যাল। আর হ্যাঁ। আমি তো ভুলে গেছি। উল্টা বলছেন। ভার্টিক্যাল। হ্যাঁ হ্যাঁ। এই আড়াআড়ি। আর ইয়ে হচ্ছে হলো হরাইজন্টাল হচ্ছে হলো যেটা ইয়ে লম্বালম্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লম্বালম্বিটা ভার্টিক্যাল, মানে উপর থেকে নিচে আসতেছে। একটা পিস্তার মধ্যে যদি উপর থেকে নিচে টান দেন তাহলে ওটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল, আর হরাইজন্টাল হচ্ছে গিয়ে বাম পাশ থেকে ডান পাশে টান দিলেন। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল। তো হরাইজন্টাল ইন্টিগ্রেশন কি? হরাইজন্টাল এটা কেন বললাম, কারণ নামের মধ্যেই অ্যান্সার আছে। হরাইজন বাম থেকে ডান। হ্যাঁ, এই বাম থেকে ডানে আমরা কি দেখছিলাম? আমরা একটা ভ্যালু চেন করছিলাম না লাস্ট ক্লাসে, যে আমার ফুল হচ্ছে গিয়ে ব্যবসা শুরু করে শেষ পর্যন্ত পুরোটা ভ্যালু চেন। হরাইজন্টালটা হচ্ছে গিয়ে আমার ভ্যালু চেনের সেম লেভেলের কোনো বিজনেসকে যখন আমি ইন্টিগ্রেট করি, লাইক অ্যাপেক্স। অ্যাপেক্স মনে করেন কি করলো, অ্যাপেক্স জুতার ব্র্যান্ড, এন্ড অ্যাপেক্স হচ্ছে গিয়ে একটা পাতা পাতা শু, মনে করেন বাটার বাটার যে পাতা পাতা শু, পাতা পাতা শু বলে, পাতা পাতা স্যান্ডেল, মনে করেন একটা স্যান্ডেল, মানে একটা শু কোম্পানি একটা স্যান্ডেল কোম্পানিরে নিয়ে নিল, অ্যাকোয়ার করে ফেললো বা কিনে ফেললো বা এস্টাবলিশ করলো। সেম হরাইজন্টাল, মানে সেম লাইনে, মানে একই টাইপের ব্যবসা সব হইলে আমার এটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল ইন্টিগ্রেশন। হ্যাঁ, আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি? ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে উপর থেকে নিচে, যেহেতু হ্যাঁ উপর থেকে নিচে, তার মানে এটা কি? এটা হচ্ছে গিয়ে আমার একটা সাপ্লাই চেন। যদি আপনি আপনার কোম্পানির কোনো সাপ্লাই চেনের কোনো কোম্পানি যদি কিনে নেন, লাইক আমি যদি আপনি একটা গাড়ির কোম্পানি হন, এখন একটা আপনি মনে করেন টয়োটা, টয়োটা কি করলো, এমআরএফ টায়ার কোম্পানি কিনে ফেললো। হ্যাঁ, একটা টায়ার কোম্পানি কিনে ফেললো, যে টায়ার কোম্পানিটা ওরে টায়ার সাপ্লাই দিত। এখন একটা গাড়ি কোম্পানি একটা টায়ার কোম্পানি কিনে ফেললে ওটা কি হবে? এটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হবে। বুঝে গেছে? কারণ ও হচ্ছে সাপ্লাই চেনের জিনিস কিনে ফেলতেছে। এরপর কি করে আড়ং, আড়ং মনে করেন ওরা যে কটন কিনে যেখান থেকে, ওই কটন ফ্যাক্টরি কিনে ফেললো, তাহলে আড়ং কি হলো? ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হলো। হ্যাঁ, বাট আড়ং যদি ওর আরেকটা লাইক একটা পাঞ্জাবির দোকান মনে করো, অন্য একটা ধরেন ইয়োলো কিনে ফেলো, ইয়োলো কিনলে হবে হচ্ছে হরাইজন্টাল ইন্টিগ্রেশন। আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি? ওর সাপ্লাই চেনের মধ্যে অন্য ব্যবসা যদি কিনে ফেলে তাহলে ওটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ঠিক আছে, বুঝে গেছে? ঠিক আছে, একটু ক্লিয়ার করবো হরাইজন্টাল ইন্টিগ্রেশন আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে। একটু ক্লিয়ার করে দেন। আরেকটু ক্লিয়ার করেন। আর একটু ক্লিয়ার করবো, লাইক আপনি মনে করেন কফি শপ চিন্তা করেন একটা, হ্যাঁ, স্টারবাকস কফি। এখন স্টারবাকস কফি হচ্ছে গিয়ে ওরা কি করে? কফি প্রডিউস করে। এখন ওরা যখন আমরা কিন্তু এখানে কিন্তু যেই টপিকটা পড়তেছি এটা হচ্ছে গিয়ে আমরা নতুন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, নিউ মার্কেট নিউ প্রোডাক্ট, হ্যাঁ, নতুন প্রোডাক্ট নিয়ে কিভাবে যাইতে পারি। সো এখন এই স্টারবাকস করলো কি, ও একটা আরেকটা আপনার মনে করেন বাংলাদেশে এসে ও চলে গিয়ে বাংলাদেশের মনে করেন গ্লোরিয়া জিন্স কিনে ফেললো, অ্যাকোয়ার করলো। সো স্টারবাকস আর গ্লোরিয়া জিন্স এদের কি সিমিলার টাইপ অফ প্রোডাক্ট না? কম্পিটিটিভ প্রোডাক্ট না? স্টারবাকস আর আপনার গ্লোরিয়া জিন্স এদের প্রোডাক্ট কি সেম কিনা, মানে কম্পিটিটিভ কিনা, মানে দুজন দুজনের কম্পিটিশন কিনা বলেন?
দোনোজনই তো কফি প্রডিউসার, তাই না? দুজনই জি, কফি জি। সো প্রডিউসার না? বলতে পারেন। হ্যাঁ, দুজনই কফি প্রডিউসার। সো তারা কি একজন আরেকজনকে কম্পিট করতেছে মার্কেটে। যখন একজন আরেকজনের কম্পিটিশনকে যখন ইন্টিগ্রেট করে বা কিনে ফেলে, সেগুলোকে আমরা বলি হরাইজন্টাল। হরাইজন্টাল পাশাপাশি আমার লেফট টু রাইট যেই লাইনটা গেছে, মানে যেই হরাইজন্টাল মানে কি, লেফট থেকে রাইট যে একটা দাগ দিলে যেরকম যেই দাগটা হবে, এটা বলে আমরা হরাইজন্টাল লাইন। আর উপর থেকে নিচে এগুলো যে দাগ দিলে ওটা বলবো আমরা ভার্টিক্যাল লাইন। সো হরাইজন্টাল লাইন মানে কি, পাশাপাশি, মানে লেফট টু রাইট মানে কি আমার পাশাপাশি আছে না, শোল্ডার টু শোল্ডার দাঁড়ানো। সো শোল্ডার টু শোল্ডার মানে কি আমার একই টাইপের প্রোডাক্ট। যেমন মেটা কি করছে, ফেসবুক কি করছে, হোয়াটসঅ্যাপ কিনে ফেলছে না? স্যার হোয়াটসঅ্যাপ আমি একটু অ্যাড করি স্যার। জি জি, শিওর। স্যার যেমন ইজিলি যদি বলতে চাই, এরকম হয় কিনা যে ক্রাউন সিমেন্ট 17 সিমেন্টকে কিনে ফেললো, এটা হ্যাঁ হচ্ছে স্যার হরাইজন্টাল। এটা কি এক্স্যাক্টলি ঠিক আছে? আচ্ছা। আর 100%। আর ভার্টিক্যাল হচ্ছে স্যার ক্রাউন সিমেন্ট তার যে শিপ করে যে বাইরে থেকে ভাড়া করে আনতে হয় ক্লিংকারটা, ওটা ওই শিপের কোম্পানিটাকে কয়েকটা শিপ কিনে সে নিজেই নিয়ে আসলো স্যার। ভেরি এটাকে গুড। আমরা ভার্টিক্যাল করতে পারি। এগুলোকে আমরা ভার্টিক্যাল করতে, ভেরি গুড, অ্যাবসলিউটলি আশিস ভাই। এটাই হচ্ছিল কি হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে পার্থক্য। হরাইজন্টালটা কি আমার হচ্ছিল কি আমি আমার কোনো একটা কম্পিটিশন বা কমপ্লিমেন্টারি কোনো প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট এরকম কিছু, এরকম কোনো বিজনেস, লাইক আমার সমপরিমাণের কোনো বিজনেস বা আমার সেম ভ্যালু চেনের বিজনেস, হ্যাঁ, এরা যখন কিনে ফেলে, লাইক আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম ফেসবুক, ওরা কি করছে, হোয়াটসঅ্যাপকে কিনে ফেলছে। এটা কি সেম লাইনের না? মানে ফেসবুক ওটাও তো একটা সোশ্যাল মিডিয়া কাইন্ড অফ, একটু ডিফারেন্ট হইলেও এটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট। ওরা যে হোয়াটসঅ্যাপ কিনছে, এটা কি হরাইজন্টাল ইন্টিগ্রেশন নাকি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলেন তো কেউ? হরাইজন্টাল। হরাইজন্টাল কেন বুঝলাম, কারণ ওরা কি ওদের এক সেম সেম টাইপের একটা কোম্পানি কিনে ফেলছে। হ্যাঁ, আর ভার্টিক্যাল কি, ভার্টিক্যালটা হচ্ছে গিয়ে এই যে আজিজ ভাই যেটা বললো আর কি, সাপ্লাই চেইন থেকে আপনার কোন একটা কোম্পানি আপনি কিনে ফেলতেছেন যেটা আপনার কমপ্লিমেন্ট করে। লাইক আপনি আপনার যে ব্যবসাটা চালানোর জন্য আপনি আগে যে যার কাছ থেকে প্রোডাক্ট কিনতেন আপনি ওরেই কিনে ফেলছেন। হ্যাঁ, মনে করেন এই এই নাবিস্কো বিস্কুট কোম্পানি, ওরা ওরা ওদের ওদের হচ্ছে কি যে প্যাকেজ করে দেয়, প্যাকেজিং প্যাকেট বানায় দেয়, এই প্যাকেট বানায় দেয় যে কোম্পানি, এটা তো আলাদা কোম্পানি, ওদের কাছে সোর্সিং করতো। ওরা করলে কি, ওদের বললে আমার এতগুলো প্যাকেট লাগে, আমি পুরো কোম্পানিটাই কিনে নেই, আমি তাহলে আমার কোয়ালিটি ভালো থাকবে, আমি আমার নিজে সাপ্লাই দিতে পারবো, কম প্রাইসে সাপ্লাই দিতে পারবো। সো এইভাবে করে নিজেরটা নিজে কিনে নিল। তো এটা কি, এটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। বুঝে গেছে? ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আমি যেটা বললাম এটা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, মানে আমার সাপ্লাই চেনের পিছের অংশটা আমি কিনে নিছি। আমি চাইলে ফরওয়ার্ড ইন্টিগ্রেশনও করতে পারি। আমি এরপর এই যে নাবিস্কো বিস্কুট গুলো, এগুলো হচ্ছে গিয়ে মানুষজনের দ্বারে দ্বারে পৌঁছাই দিব, আমি ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছাই দিই। আমি পরে চিন্তা করলাম কি, আচ্ছা আমি ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছাবো না, আমি করবো কি, ওদের যে এই ট্রান্সপোর্ট কোম্পানিটা আছে, যে কোম্পানিটা পৌঁছায় দেয়, আমি এই ট্রান্সপোর্ট কোম্পানিটাও কিনে ফেলবো। এটা কি ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। হ্যাঁ, ভার্টিক্যালের মধ্যে একটা আছে ব্যাকওয়ার্ড আর একটা আছে ফরওয়ার্ড। এই যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। ঠিক আছে? Yes. সাপ্লাই চেনের মধ্যে যে ইন্টিগ্রেশন গুলো হয় ওগুলো হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর হরাইজন্টাল কি, আমার কম্পিটিশন বা কমপ্লিমেন্টারি প্রোডাক্টের মধ্যে হচ্ছে গিয়ে কম্পিটিশনটা হয়। ক্লিয়ার? এই সকল কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে, কারণ আমাদের লেখার সময় কিন্তু এগুলা লিখতে হবে। দেখেন হচ্ছে গিয়ে মনে করেন একটা একটা জায়গায় হচ্ছে গিয়ে আপনি দেখলেন এই সাপ্লাই চেনে দেখবেন হচ্ছে ওরা হচ্ছে গিয়ে একটা কেস আসলো এরকম যে দেখলো ওরা খুবই স্ট্রাগল করতেছে,
প্রোডাক্টের প্রাইস খুবই হাই প্রাইসে প্রোডাক্ট কিনতে হচ্ছে এবং ওদের কোনো অপশনও নাই আলাদা, অন্য জায়গা দিয়ে কিনতে পারতেছে না, তো ব্যবসা লস হইতেছে। তো সেই ক্ষেত্রে আপনি ওদেরকে সাজেশন করতে হবে ওদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করে কোম্পানিটা অ্যাকোয়ার করে ফেলা উচিত, যেহেতু ওটা মনোপলি করতেছে। সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার যেহেতু আমাদের খুব বেশি, তো আমরা সাজেশন করতে পারবো কি সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার যেহেতু খুব বেশি, আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেট ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেট করে আমরা ওই কোম্পানিটা অ্যাকোয়ার করে ফেলতে পারি, এই টাইপের সাজেশন দিব এইভাবে করে। দেখেন এক লাইনে কতগুলো আপনি দিলেন, আপনি ওই যে সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার এটাও একটা আমাদের টার্ম থেকে আসছে, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনও আপনি আনলেন, ভার্টিক্যাল এগুলো আমরা জানি, কিন্তু আপনি হবে কি এই লিঙ্ক করে যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কথাটা ঢুকায় দেন বা হরাইজন্টাল ইন্টিগ্রেশন কথাটা ঢুকায় দেন, তাহলে আপনার কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে খাতার। ঠিক আছে, সো ক্লিয়ার। আরেকটা আছে কংগ্লোমারেট, যেটা কংগ্লোমারেট হচ্ছে গিয়ে কোনো লিঙ্ক টিঙ্ক কিচ্ছু নাই। লাইক আমি একটা তো ভার্টিক্যালে কি, ভার্টিক্যালও আমার একটা লিঙ্ক আছে, হরাইজন্টালও আমার একটা লিঙ্ক আছে, হ্যাঁ, ব্যবসার সাথে। আর কংগ্লোমারেট যেটা কংগ্লোমারেট হচ্ছে গিয়ে লাইক আপনি ধরেন হচ্ছে প্রাণ কোম্পানি যদি এখন মনে করেন অ্যাভিয়েশন মনে করেন প্লেন বানানো শুরু করে দেয়, এটা হবে হচ্ছে কংগ্লোমারেট, মানে কোনো প্রকার কোনো লিঙ্ক নাই, একদম এলোপাথারি। বুঝে গেছে? জি। সো এই চ্যাপ্টারটা এখানেই, আমাদের এখানে আদার কিছু স্ট্র্যাটেজি কিছু নাই, শেষ। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই। আমরা তো মাত্র একটা চ্যাপ্টার শেষ করতে পারলাম আজকে। আর তাও ভালো হয়েছে সময় নিয়ে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কনসেপ্ট আমাদের মাথায় থাকতে পারবে। ওই চ্যাপ্টার গুলো ভালো মতো পড়তে হবে অনেক। যেমন পরের চ্যাপ্টার যেটা স্ট্র্যাটেজিস ফর প্রোডাক্টস এন্ড মার্কেটস, এই চ্যাপ্টারটা আমার মতো অত ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটা আসলে পুরোটা মার্কেটিং রিলেটেড। লাইক মার্কেটিং কাকে বলে, ওই যে 4P 7P, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, পিপল, এটাতে আসলে পড়ানোর কিছু নেই, কোনো কনসেপ্ট নাই, বুঝছেন? এই যে দেখেন, এটা আমি মাত্র আপনাদেরকে পড়াইলাম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট পেনিট্রেশন, ডাইভার্সিফিকেশন, অ্যান্স অফ এরিয়া আসছে আবার। হ্যাঁ, সেগমেন্টেশন কি? সেগমেন্টেশন হচ্ছে গিয়ে আপনার এই যে কিছু নির্দিষ্ট গ্রুপ টার্গেট করা, লাইক রোলস রয়েস যেটা করে বড় লোকদের টার্গেট করে, এটা কি মার্কেট সেগমেন্ট করা। এই সেগমেন্ট করার কিছু বেনিফিট আছে যেগুলো আপনারা এটা পড়লেই বুঝবেন। এখানে কোনো কোনো ডিফিকাল্ট কোনো কনসেপ্টই নেই বুঝার মতো, পুরো মার্কেটিং রিলেটেড। এই যে সোশিও ইকোনমিক গ্রুপিং, এই যে আপার মিডল ক্লাস আপনি আলাদা করলেন, কারা কারা আপার মিডিয়া, মনে করেন আপনি ধরলেন এখানে প্রফেশনাল, এখানে হচ্ছে গিয়ে এই সার্জন, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরপর লয়ার, এরা ধরলেন আপার মিডল ক্লাস। এরপর মিডল ক্লাস ধরলেন হচ্ছে গিয়ে আপনার এই যে এদেরকে টিচার, ব্যাংক ম্যানেজার, লোয়ার মিডল, মানে এইভাবে করে আপনারা কি সেগমেন্ট করতে পারেন, সেগমেন্ট করে প্রোডাক্ট বেচা, এটা পুরো মার্কেটিং রিলেটেড। এরপর টার্গেটিং, হ্যাঁ, টার্গেট করবো আমরা যে কাস্টমার টার্গেট করবো, ফেসবুকে দেখবেন অ্যাড দেওয়ার সময় টার্গেট করা যায় আমার টার্গেট কাস্টমার কে হবে। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের রিয়েল লাইফেও যখন কোনো প্রোডাক্ট মার্কেটিং করব তখন আমরা প্রত্যেকটা ইসের জন্য টার্গেটিং করব। লাইক টার্গেটটা আবার আপনার মিজারেবল হইতে হবে, এক্সেসিবল হইতে হবে, স্টেবল হইতে হবে, সাবস্টেন্সিয়াল হইতে হবে, ডিফেন্সিবল হইতে হবে। আর পজিশনটা কি, পজিশনটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। পজিশন মানে এমন না যে এটা কই রাখছেন, ওটা পজিশনিংটা হচ্ছে আপনার ব্রেনে প্রোডাক্টটার পজিশনটা কি, আপনার মাইন্ডসেটে প্রোডাক্টটার পজিশনটা কি। একটা প্রোডাক্ট যখন বেচবেন তখন হচ্ছে গিয়ে মানুষের মাথায় ওই প্রোডাক্টের পজিশন ক্রিয়েট করতে হয়। পজিশন যদি ফেল করে তাহলে আবার রিপজিশনিং করা যায়। হ্যাঁ, যেমন আহ কিসের এই যে প্রিমিয়াম সুইটস এর মিষ্টি, মিষ্টি তো সব মিষ্টি একই, চিনি দিয়েই বানায় সব। এখন এই প্রিমিয়াম সুইটস এর মিষ্টিটা কি খাইতে খুব ভালো, এটা আমাদের মাথায় একটা একটা ই করা আছে, লাইক প্রিবিল, মানে ওরা একটা পজিশন ক্রিয়েট করে রাখছে।
হ্যাঁ, সো এই যে পজিশনের জন্য আপনার কি কি করতে হবে, কোয়ালিটি কিরকম থাকতে হবে, প্রাইস কিরকম থাকতে হবে, এগুলো এখানে বলা আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে। মার্কেট রিসার্চ কিছুই না, এটা মার্কেট রিসার্চ করবেন মানে আপনি ইনফরমেশন গ্যাদার করবেন মার্কেট থেকে। আপনি একটা প্রোডাক্টে নামার আগে মার্কেট থেকে ইনফরমেশন নেবেন না, মার্কেটে ডিমান্ড কিরকম, মার্কেটে কি ট্রেন্ড চলতেছে, কাস্টমাররা এটা এখন কিনবে কিনা, ঠিক আছে। এরপর প্রোডাক্টের উপর রিসার্চ করবেন, প্রাইসিং এর রিসার্চ করবেন, প্রমোশনের উপরে রিসার্চ করবেন, ডিস্ট্রিবিউশনের উপরে রিসার্চ করবেন। কিছু কিছু যে ডেস্ক রিসার্চ যেটা যেটা বাসায় বসে সেকেন্ডারি ডেটা দিয়ে রিসার্চ, মানুষজন অনেক পেপার পাবলিশ করে, ওগুলা থেকে হচ্ছে কি আপনার রিসার্চটা তৈরি করা। ফিল্ড রিসার্চ অনেক সময় হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্টারভিউ করে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে রিসার্চ করা লাগে। তো এইসব রিসার্চ কি, এগুলো সবই হচ্ছে মার্কেটিং এর জন্য লাগে। কিছু এক্সাম্পল দেওয়া আছে, ব্র্যান্ডিং এন্ড ব্র্যান্ড ইকুইটি। ব্র্যান্ড ইকুইটি কি, ব্র্যান্ড ইকুইটি একটা হচ্ছে গুডউইল টাইপের, ইনটেনজিবল অ্যাসেট টাইপের, লাইক একটা গুডউইল যেটা হচ্ছে কি আপনার মাইন্ডের মধ্যে সেট করা আছে। লাইক এই যে অ্যাপলের জন্য অ্যাপলের একটা ব্র্যান্ড ইকুইটি আছে, যে অ্যাপল নাম শুনিয়ে আমরা কিছু টাকা এক্সট্রা দিই, ঠিক আছে। এরপর ফেসবুক শুনলে হচ্ছে কি আমাদের একটা ব্র্যান্ডের ইকুইটি আছে, একটা ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। রোলেক্স একটা ভ্যালু আছে, কোকা কোলা একটা ভ্যালু আছে। হ্যাঁ, ব্র্যান্ডিংটা এভাবে করতে হবে যে নাম শুনলেই আমার ডিফারেন্সিয়েট। আপনার যদি না দেখায় মনে করেন আহ, না দেখায় মনে করেন এই প্রিমিয়াম সুইটসের মিষ্টি খাওয়াইলো, আর এটা মনে করেন আপনাকে এই নর্মাল একটা বনলতার মিষ্টি খাওয়াইলো, আর না দেখে খাওয়াইলে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। আপনি যদি আবার জানেন এটা প্রিমিয়াম সুইটস, তখন ভাববেন ওয়াও এটা তো কত মজা বেশি, কারণ ওই যে মাথায় একটা এক্সট্রা পজিশন, ব্র্যান্ড পজিশনিং করা আছে, ঠিক আছে। সো ব্র্যান্ড পজিশনিং এর জন্য এখানে হচ্ছে গিয়ে কিছু কোয়ালিটি আর প্রাইসের উপর বেস করে একটা ডিভিশন করছে। যদি কোয়ালিটি হাই হয়, প্রাইসও হাই হয়, তাহলে প্রিমিয়াম ব্র্যান্ডস, কোয়ালিটিও ভালো প্রাইসও বেশি, প্রিমিয়াম ব্র্যান্ড। প্রাইস কম কিন্তু কোয়ালিটি ভালো, বার্গেন ব্র্যান্ডস, মানে যে ব্র্যান্ডগুলোর কোয়ালিটি খুবই ভালো কিন্তু আবার প্রাইস অত উঠবে না। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যদি ধরি আমরা ওয়ালটনের ফ্রিজ, ওদের কিন্তু কোয়ালিটি খুবই ভালো, আবার প্রাইসটা আবার কম্পিটিটিভলি লো, ওটা হচ্ছে বার্গেন ব্র্যান্ড, ওগুলো বলবো আমার বার্গেন ব্র্যান্ডস। এরপর কি, কোয়ালিটি হলো প্রাইস হলো, ওটা ইকোনমি ব্র্যান্ড, এটা হচ্ছে গিয়ে লাইক ইকোনমি ক্লাসের, অত বেশি এক্সপেন্সিভ কিছু না, মানে কারো কিছু যায় আসে না আর কি ওই ব্র্যান্ড গুলোর জন্য, কারণ প্রাইসও কম, আমার কোয়ালিটিরও দরকার নাই। যে এগুলো হচ্ছে নর্মালি কি হয়, এই যে যদি চিন্তা করি যে রেগুলার যে প্রোডাক্ট গুলা, চাল ডাল যেগুলো আমরা খাই, এগুলো আসলে কোয়ালিটি অতটা বেশি ম্যাটার করে না। নাদিসা চার আপনি এই দোকান থেকে কিনেন আর ওই দোকান থেকে কিনেন, সব একই। তো আবার কিছু কিছু আছে কোয়ালিটি লো আবার প্রাইস হাই, কাউবয় ব্র্যান্ড, এগুলা কোয়ালিটিও ভালো না আবার প্রাইস আবার নিয়ে রাখছে অনেক। তো এই চার ধরনের আর কি ব্র্যান্ড পজিশনিং ম্যাপিং বলে এটারে, এগুলো একটু দেখে রাখবেন, এই ইজি অনেক। যে ব্র্যান্ড ইকুইটি যেটা বললাম, একটা ইনটেনজিবল অ্যাসেট দ্যাট অ্যাডস ভ্যালু টু বিজনেস থ্রু পজিটিভ অ্যাসোসিয়েশন মেড বাই দ্য কাস্টমার বিটুইন ব্র্যান্ড এন্ড বেনিফিট টু দেমসেলফ। এই যে মার্কেটিং মিক্স এখানে 7P, 7টা পি নিয়ে কথা বলছে। এই 7টা পি কি কি, ফার্স্ট তো কি, এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স। এই 7টা পির উপর বেস করে আমাদের মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রোডাক্টটা কি, কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম, প্রোডাক্টের প্রাইসিংটা কি হচ্ছে, কাস্টমার ফ্রেন্ডলি কিনা, আমার কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে কিনা। প্লেস মানে কি, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, আমার দোকানটা কই হবে, আউটলেটটা কই হবে, ওয়্যার হাউস কই হবে, জিওগ্রাফিক লোকেশনটা কই হবে। প্রমোশন আমরা কিভাবে করব, আমরা অ্যাডভার্টাইজিং করব নাকি পাবলিক রিলেশন করব নাকি পার্সোনাল সেলিং করব নাকি সেলস প্রমোশন করব, অফার দিব। পিপল, আমাদের স্টাফ গুলা কে কে, আমাদের ট্রেনিং গুলা কি হবে, পিপলের মানুষের ট্রেনিং কি হবে, টেকনোলজিক্যাল নলেজ কিরকম আছে, ম্যানার কিরকম আছে পিপলের।
এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রসেস কি, এফিসিয়েন্সি অফ দ্য সার্ভিস। হ্যাঁ, সো আমার হচ্ছে গিয়ে লাইক এখানে কি অনলাইন লোন অ্যাপ্লিকেশন প্রসেস would be important elements in bank loan service. ঠিক আছে, প্রসেস লাইক এখন কি করে সিটি ব্যাংকের হচ্ছে গিয়ে অ্যাপে ঢুকেই আমার লোনের অ্যাপ্লাই করে দেওয়া যায়, লোনের অ্যাপ্লাই করে দিয়ে লোন পরবর্তীতে লোন নিয়ে নেওয়া যায় ইজিলি। তো প্রসেস কতটা আমার ডেভেলপ, কতটা আমার কাস্টমার ফ্রেন্ডলি। হ্যাঁ, এরপর কি লাস্টেরটা ফিজিক্যাল এভিডেন্স। সো ফিজিক্যাল এভিডেন্স কি, ফিজিক্যাল এভিডেন্স হচ্ছে গিয়ে এই যে স্টাফ ইউনিফর্ম, স্টোরের লেআউট, ডিজাইন, লাইক অ্যাপল সেন্টার, যে আই সেন্টার গুলার লেআউট ডিজাইনই এরকম যে আপনি এক মাথা থেকে ঢুকে আরেক মাথা যদি জাস্ট বের হন, আপনি একটা এক্সপিরিয়েন্সের থ্রুতে যাবেন, ফুল একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্সের থ্রুতে যাবেন। সো এই ফিজিক্যাল এভিডেন্স এগুলো ইম্পর্টেন্ট। সো এখন এই প্রোডাক্ট প্রাইস এগুলো আবার এখানে একটু এলাবোরেট করে বলা হয়েছে, প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট কি, এই যে গুড সার্ভিস আইডিয়া, এগুলো কি পড়া লাগবে ডিটেল এগুলা। এই চ্যাপ্টারটা খুবই লাইক ইজি, মানে অনেক কিছু লেখা কিন্তু জিনিসগুলো অনেক ইজি। এরপর প্লেস, রিটেল, হোলসেল, ডিস্ট্রিবিউটর, এজেন্সিস, প্রমোশন যেগুলো বললাম ওগুলা কি আবার এলাবোরেট করছে। প্রমোশন কয় ধরনের হইতে পারে, অ্যাডভার্টাইজিং হইতে পারে, সেলস প্রমোশন হইতে পারে, পাবলিক রিলেশনশিপ হইতে পারে, পার্সোনাল সেলিং হইতে পারে, পুল এফেক্ট আছে, একটা পুশ এফেক্ট আছে। পুল এফেক্ট কি, পুল এফেক্ট হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে কাস্টমার কাস্টমার হচ্ছে পুল করবেন। লাইক আমরা গিয়ে বলি, লাইক বাংলাদেশে কি জামা কাপড় করতে গিয়ে বলি আমরা আড়ং এর কিছু কিনবো, লাইক ওরা এমন ভাবে মার্কেটিং করছে যে আপনারা পুল করতেছে। আর পুশ এফেক্ট কি, আপনার গায়ে ঘাড়ে চাপায় দেওয়া, মানে আপনার বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে দেখবেন পাশে হচ্ছে গিয়ে আপনার ধরেন আরেকটা কোম্পানি রাইজ হচ্ছে গিয়ে ফ্যাব্রিক ব্র্যান্ড। সো রাইজ মনে করেন আপনার আড়ং এর পাশে একটা শোরুম আছে ওদের, ওরা হচ্ছে গিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে রাখছে। সো ওরা কি করছে, আপনার পুশ করে আপনার নিয়ে যাচ্ছে ওদের কাছে, পুশ সেল। সো মার্কেটিং, পুল মার্কেটিং আছে, সেলস প্রমোশন কি, অ্যাডভার্টাইজিং কি, পাবলিক রিলেশন, পার্সোনাল সেলিং, যে প্রাইসিংটা আমার কি হইতে হবে, কাস্টমারের উপর ডিপেন্ড করে আমার প্রাইসিংটা করতে হবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কি, প্রাইসের সাথে সাথে ডিমান্ড কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে হচ্ছে প্রাইসের সাথে আমার ডিমান্ড সমান পরিমাণে বাড়বে কমবে। যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি লেস দেন 1 হয়, তাহলে হচ্ছে আমার ডিমান্ডের সাথে প্রাইসের সম্পর্ক খুবই কম। যেমন হচ্ছে আমি তেলের, ইনইলাস্টিক বলা হয়। হ্যাঁ ইনইলাস্টিক বলা হয় প্রাইস। আর যদি 1 এর থেকে বেশি হয় প্রাইস ইলাস্টিসিটি, তাহলে ওগুলোকে ইলাস্টিক প্রোডাক্ট বলা হয়, যেটার খুবই প্রাইসের সাথে ডিমান্ডের অনেক হাই। সো ইনইলাস্টিক প্রোডাক্টের যদি একটা এক্সাম্পল দেন দিতে পারবেন? স্যার আইফোন। হ্যাঁ, স্যার আইফোন আইফোন। আইফোন, কারণ এখানে ব্র্যান্ড আছে, এখানে প্রাইস একটু বাড়লেও ডিমান্ড খুব একটা চেঞ্জ মানে হবে না স্যার, এখানে তারা এটা কিনবে এটা। আর অপরদিকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন আছে, এটা যদি আবার বেড়ে যায় তখন আর এটা চেঞ্জ করে মানুষ অন্যদিকে যাবে। হ্যাঁ, গুড ওটা হয়ে যাবে। এক্সাম্পল। সো আমার আবার আরেকভাবে যদি চিন্তা করি, মনে করেন বাসার লবণ বা
তেলের প্রাইস, তেলের প্রাইস যদি আমার অনেক বাড়ে, আমার কি ডিমান্ড কমে যাবে? না, ডিমান্ড কিন্তু থাকবে। ডিমান্ড একই রকম থাকে। ডিমান্ড ওগুলো কিন্তু ইনইলাস্টিক ডিমান্ড, জি স্যার। তাই না? এরপর আবার মানে স্যার দ্রব্যের মূল্যের সাথে যে প্রোডাক্টটার খুব একটা চেঞ্জ হয় না, ওটা হচ্ছে ইনইলাস্টিক। এক্স্যাক্টলি। এখন মূল্যের সাথে যেগুলা চেঞ্জ হয় ওগুলা কোনগুলা? যদি গ্রেটার দেন 1 হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি গ্রেটার দেন 1 হয়, এটা আমরা বলতে পারি রাইস দাম যদি খুব বেড়ে যায় অনেক ক্ষেত্রে হিউজ যায় পরিমাণে, তখন মানুষ তার অল্টারনেট গম বা অন্য কিছু খাবে। এটা হচ্ছে ভোগ্যপণ্যের রাইসের প্রাইস। জি স্যার, রাইস যদি ধান চালের প্রাইস খুব বেড়ে গেল হঠাৎ করে, তখন মানুষ তার অল্টারনেট আসলে হিসেবে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, রাইসের প্রাইসটাও কিন্তু ইনইলাস্টিক। কারণ আমার কিন্তু যতই রাইসের, জীবনও কি দেখছেন বাংলাদেশে এরকম? আমি জীবনও শুনি নাই যে চালের দাম তো কতই বাড়লো, কেউ রুটি খাওয়া শুরু করে দিছে চাল বাদ দিয়া। ভাত খাবেই মানুষ, বাঙালি ভাত খাবেই, বুঝছো? বাঙালিদের জন্য এটা হইতে পারে, বা বিদেশের ক্ষেত্রে আবার এটা আপনি যেটা বলছেন ওই এক্সাম্পল হইতে পারে। এটা এখন কনটেক্সট আছে, মানে মার্কেট টু মার্কেট ভ্যারি করে কোনটা ইলাস্টিক কোনটা নন ইলাস্টিক সেই প্রোডাক্ট গুলা। হ্যাঁ, সো ইসের লাইক কিছু ক্লোদিং এর এক্সাম্পল দেওয়া যায়। লাইক ক্লোদিং কিছু মনে করেন ব্র্যান্ড আছে, ওরা দাম হুট করে মনে করেন একটা টি শার্টের দাম 5,000 টাকা রাখতেছে, তখন কিন্তু আমরা অনেক সময় ওই টি শার্টটা কিনবো না, আমাদের ডিমান্ড কমে যাবে, আমরা তখন অন্য জায়গায় চলে যাব। এখন এখানে আবার মজার দুইটা থিওরি আছে, একটা হচ্ছে গিফেন গুড, আর একটা হচ্ছে গিয়ে ভেবলেন গুড। এই গিফেন গুড আর ভেবলেন গুডের মধ্যে লাইক এগুলো হচ্ছে গিয়ে এই প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের যে থিওরি, এই থিওরিটা আবার এগুলো ফলো করে না, এগুলো ব্রেক করে ফেলে। যেমন ভেবলেন গুড কোনগুলা? ভেবলেন গুড হচ্ছে গিয়ে যেগুলা লাক্সারি গুড। লাইক কিছু কিছু গুড আছে যেগুলোর আপনার প্রাইস বাড়াইলে ডিমান্ড আরো বাড়ে, বুঝছেন? ওগুলোর বলে ভেবলেন গুড। কারণ যেমন রোলেক্স, রোলেক্স মনে করেন একটা 10 লাখ টাকার ঘড়ি, হ্যাঁ, ওরা আরো একটা 2 কোটি টাকা দামের ঘড়ি বের করলো, তো মানুষজন ওটা কি ওটা আবার কিনতে চায়। কারণ কি ওটা আরো নতুন, মনে কি এটা লাক্সারি, এটা প্রেস্টিজ, এটা ডিজাইনার এডিশন, এটা আরো স্পেশাল এডিশন। তো এগুলাতে তখন আরো বেশি প্রাইস দেয়, তখন ডিমান্ড একটু বাড়ে প্রাইস বাড়াইলে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই থিওরি গুলাকে ব্রেক করে, যে ভেবলেন গুড আর এটা হচ্ছে গিফেন গুড। আর গিফেন গুড কোনটা? গিফেন গুডে হচ্ছে কি আপনার প্রাইসের সাথে ডিমান্ড ইনক্রিজ করে। ঠিক আছে, প্রাইসের সাথে ডিমান্ড ইনক্রিজ করে, কিন্তু এটা একটু ডিফারেন্টলি। যেমন ভেবলেন গুড কোনগুলা? লাক্সারি প্রোডাক্টের জন্য, আর এগুলা কি? এগুলো পুয়ারদের জন্য। সাপোজ আমি চিন্তা করেন হচ্ছে গিয়ে ইনফ্লেশন হইলো, ইনফ্লেশন হয়ে মনে করে চালের দাম ছিল 50 টাকা, চালের দাম হয়ে গেলো 100 টাকা। গরুর মাংসের দাম ছিল 800 টাকা, গরুর মাংসের দাম হইলো 2000 টাকা হয়ে গেল, চালের দাম হয়ে গেলো 100 টাকা। যারা গরিব মানুষ ওরা তো হচ্ছে গিয়ে মনে করেন গরুর মাংস একদমই এফোর্ড করতে পারবে না, বা চিকেন একদমই এফোর্ড করতে পারবে না। সো ওরা করবে কি, ওই চালটার উপরে প্রেশার বেশি পড়বে, ওরা চাল খাওয়া বাড়ায় দিবে। ওই 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 ক্ষুধাটা মেটানোর জন্য ওরা চাল এক্সট্রা খাবে, বা ওরা ডাল এক্সট্রা খাবে, বা ওরা সবজি এক্সট্রা খাবে। সবজিরও মনে করেন দাম বেড়ে গেল, ওরা সবজি এক্সট্রা খাবে মাংসটা না খেয়ে। সো কিছু কিছু আছে হচ্ছে কি দাম বাড়লেও আপনার ডিমান্ড বাড়ে, কারণ এটা ওভারঅল একটা ইম্প্যাক্ট, এটা গরিবদের জন্য। লাইক অন্যান্য জিনিসগুলো এফোর্ড করতে পারে না, ইনফেরিয়র গুডস যেগুলা, বুঝছেন, যেগুলোর আসলে কোনো সাবস্টিটিউট নাই, ওগুলোর হচ্ছে গিয়ে ডিমান্ড বাড়লে, ডিমান্ড বাড়ুক দাম বাড়ুক যাই হোক, দাম বাড়লেও ডিমান্ড বাড়ে। এগুলো হচ্ছে গিফেন গুডস। এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা এখানে রিলেশনশিপ দেওয়া আছে। প্রাইস ডিসক্রিমিনেশন কি? মনে করেন একটা সেম প্রোডাক্ট বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রাইসে বেচতেছে, ঠিক আছে? লাইক আমরা দেখি স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দেয় 10%, 20%, সেম জিনিসই, আবার আপনি স্টুডেন্ট না, আপনার ডিসকাউন্ট নাই। তো এগুলোর বলে প্রাইস ডিসক্রিমিনেশন।
price and cost, basis prices, value, special pricing decision. রিলেশনশিপ মার্কেটিং কি? রিলেশনশিপ মার্কেটিং হচ্ছে গিয়ে আমরা যে ওয়ান টাইম, এই যে ট্রানজেকশন মার্কেটিং আর রিলেশনশিপ মার্কেটিং এর পার্থক্য আছে। ট্রানজেকশন মার্কেটিং কি আপনি কিনে নিয়ে গেছেন শেষ, আপনার সাথে সম্পর্ক। আর রিলেশনশিপ মার্কেটিং কি আপনার সাথে আমি সম্পর্ক বজায় রাখবো, আফটার সেলস সার্ভিস দিব, আপনাকে লয়্যালটি প্রোগ্রামে নিয়ে আসবো। এই যে আমরা যখন আগোরা প্লাস আরো কি বলে আগোরা টাগোরা বা স্বপ্ন এগুলো যখন কেনাকাটা করি, ওরা আমার একটা লয়্যালটি কার্ড বা একটা কাস্টমার কার্ড দেয় না, দিয়ে দেয় না। এটা দেয় কেন? এটা দেয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং এর জন্য, ওর সাথে আমার আলাদা একটা রিলেশনশিপ তৈরি করা। শেষ। এই চ্যাপ্টারটা খুবই ইজি, এই চ্যাপ্টারটা একবার গো থ্রু করেন। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা আবার পড়াবো না, কিন্তু এই চ্যাপ্টার দিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি ওই কোশ্চেন গুলো নিবো। মানে এখানে আমি পড়ানোর মতো কিছু পাচ্ছি না এই চ্যাপ্টারে। ঠিক আছে, যেহেতু নামাজের টাইম, আমরা তাহলে শেষ করি আজকে। কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা বুঝে গেছে আজকে? জি স্যার। জি, বুঝে গেছি। আমি আমার এন্ড থেকে চেষ্টা করি আর কি যতভাবে বোঝানো যায় বোঝানোর। আপনারা যদি না বুঝেন, আপনারা তাও অনেক এখানে বেশ কয়েকজন রেসপন্স করেন, না বুঝলে আবার জিজ্ঞেস করেন। আমি চাবো সবাই যাতে সবার এন্ড থেকে আমাকে বলেন, নাহলে আমি বুঝবো না। আমি আমার এন্ড থেকে চেষ্টা করি, কিন্তু আপনাদের রেসপন্স পেলে আমি বুঝি যে এই জায়গাটা আরেকটু ফোকাস করা উচিত বা উচিত না। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। জি, খোদা হাফেজ।